সো এবার আমরা একটু গত ক্লাসে মার্কেটিং নিয়ে কথা বলছিলাম, মার্কেট নিয়ে কথা বলছিলাম। এবার আবার একটু মনে করিয়ে দেওয়া, বেস্ট মার্কেট কোনটা আমার জন্য, আমি যেই প্রোডাক্ট নিয়ে মার্কেটে নামবো আমার জন্য বেস্ট মার্কেটটা আমার বোঝাটা ইম্পর্টেন্ট। আমার প্রোডাক্টের বেস্ট মার্কেট হচ্ছে দোজ পিপল হু অলরেডি বট ক্লোজার টু ইয়োর প্রোডাক্ট। আমি ট্রেনিং বিক্রি করি, আমি বিজনেসম্যানদের জন্য কোর্স প্রোভাইড করি, তাহলে আমার জন্য বেস্ট মার্কেট কোনটা? আমার জন্য নতুন মানুষকে এডুকেট করে বিকাশের মতো করে মানুষকে বুঝিয়ে ট্রেনিংয়ে আনাটা কঠিন। বাট আমার জন্য বেস্ট মার্কেট হচ্ছে যারা অলরেডি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করেন, যারা অলরেডি উদ্যোক্তা হিসেবে অনেক জায়গায় কোর্স করেছেন, এই জাতীয় বই পুস্তক পড়েন, তাহলে এটা হচ্ছে আমার জন্য বেস্ট মার্কেট। সো দোজ পিপল হু অলরেডি বট ক্লোজার টু ইউর প্রোডাক্ট, আপনার কাছাকাছি প্রোডাক্ট কিনতেছে এখন, তারা হচ্ছে আপনার জন্য বেস্ট মার্কেট। কেন আমি এটা বলছি? এজন্য যে অনেক সময় স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের পক্ষে স্ক্র্যাচ থেকে একদম নতুন মার্কেটে গিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে টাফ হয়ে যায়। এজন্য শুরুর দিকে আপনি চিন্তা করবেন যে আপনি রেস্টুরেন্ট ব্যবসা করছেন, তাহলে রেস্টুরেন্টে ফ্রিকোয়েন্টলি যায় কারা, আপনি ওই গ্রুপটাকে ধরে প্রাইমারি মার্কেটটা চিন্তা করবেন। সেইখান থেকে যখন একটা ভালো সেলস জেনারেট হবে তখন আপনি সুন্দর করে বড় মার্কেটে আস্তে আস্তে যেতে পারবেন। সো এইগুলো আমরা গত ক্লাসে অনেক কিছু কভার করেছি, সো আজকের ওই দিকে অত যাচ্ছি না। অ্যান্ড ম্যাক্সিমাইজিং, আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝলাম, মার্কেট বুঝলাম, অ্যান্ড মার্কেটিংয়ের ডিপ ডাউন একটা এরাগুলোকে আমরা বোঝার চেষ্টা করলাম। এবার আমরা যাবো যে কীভাবে আমরা আমাদের মার্কেটিংকে ম্যাক্সিমাইজ করতে পারি, বেস্ট আউটপুট নিতে পারি। এটার জন্য ফিবি সিস্টেম, ফিবি মানে কি? FE ইকুয়ালস হচ্ছে ফ্রন্ট এন্ড, বি মানে হচ্ছে ব্যাক এন্ড। সো ফ্রন্ট এন্ড মানে কি? গেট কাস্টমার ইন, ব্যাক এন্ড মানে হচ্ছে কিপ দেম ইন। আপনারা ফানেলের কথা বলছিলেন, ফানেল নিয়ে আমরা হয়তো প্রত্যেকটা ক্লাসেই একটু একটু করে গত ক্লাসে একটু কথা বলেছি, আজকে এই যে ফিবি সিস্টেমটা এটা কিন্তু একটা ফানেল মার্কেটিংয়ের পার্ট। সো ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড মার্কেটিং, তার মানে হলো আপনি কাস্টমার যাতে আপনার সিস্টেমে, আপনার শোরুমে অথবা আপনার বিজনেসে খুব দ্রুত ইন করতে পারে, গেস্ট কাস্টমার ইন। ফ্রন্ট এন্ডে আপনার এরকম একটা অফার থাকবে যে অফার দিয়ে কাস্টমার যাতে আপনার কাছে বেশি আসে। যেমন আমরা যদি KFCর কথা চিন্তা করে দেখি, KFC কি করে? মাঝে মাঝেই দেখবেন যে KFC যেহেতু পেপসিকোর একটা কনসার্ন বাংলাদেশে, তো ওরা কি করে, ওদের যে কুরকুরে চিপস আছে, চিপসের মধ্যে ওরা সুন্দর করে একটা লিখে দেয় যে ঠিক আছে এই চিপসের প্যাকেট নিয়ে যদি আপনি KFC আউটলেটে যান আপনাকে একটা চিকেন ফ্রাই ফ্রি দিবে। তাহলে আমি 10 টাকা দিয়ে একটা কুরকুরে কিনে আমি যদি চিকেন ফ্রাই পাই, আমার মেয়ে মাঝে মাঝে এটা করে, ও চিপস খেলে আমার মানি ব্যাগে প্রায় দেখি যে আরে চিপসের প্যাকেট, তার মানে হচ্ছে চিপসের প্যাকেট দিলাম, তুমি আমার জন্য KFC নিয়ে আইসো। তো এই যে মার্কেটিংটা, এটাকে কি বলে? ফ্রন্ট এন্ড। তার মানে হলো KFC চাচ্ছে যে ওই ফ্রি পাওয়ার জন্য আপনি ওই 10 টাকার কুরকুরের প্যাকেটটা নিয়ে KFCতে আসেন, তাহলে KFCতে এসে আপনি 150 টাকার একটা অর্ডার করলে বা 300 টাকার একটা অর্ডার করলে একটা চিকেন ফ্রাই আপনি ফ্রি পাচ্ছেন। এই ফ্রি খাওয়ার জন্য বা এই শুধু কুরকুরে চিপসের প্যাকেটের চিকেন ফ্রাইটা ফ্রি পাওয়ার জন্য বহু কাস্টমার ওই চিপস নিয়ে কিন্তু ওইখানে যায়। এখন যখন এই অফারগুলো চলে ওই সময় দেখবেন যে লাইনে দাঁড়ালে দেখবেন যে মানুষ প্যাকেট জমা দিচ্ছে। দ্যাট ইজ কল ফ্রন্ট এন্ড মার্কেটিং, গেট কাস্টমার ইন। তার মানে অনেক কাস্টমার আমার সিস্টেমে আসো, আমার দোকানে আসো, আমার KFC টেস্ট করো। এবার যারা ওই চিপস দিয়ে KFC খেয়ে একবার টেস্টটা পেয়ে গেছে, তারা কি করছে? তারা চলে গেল ওদের ব্যাক এন্ডে, তার মানে কিপ দেম ইন। এখন তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে যখন অর্ডার করতে যায় ওই চিপসের প্যাকেটটা জমা দেয়, সাথে সাথে কি নাম্বার নিয়ে নেয়। হ্যাঁ স্যার আপনার ফোন নাম্বারটা জানতে পারি? আচ্ছা এই নাম্বার, সচরাচর এটা না বলে না, নাম্বারটা দিয়ে দেয়। যখন আপনি ওই চিপসের প্যাকেটের মাধ্যমে ওই চিকেন ফ্রাইটা পেয়ে নাম্বারটা দিয়ে দিলেন, তখন আপনি চলে গেলেন ওদের ব্যাক এন্ডে। এখন ব্যাক এন্ডে KFCর কাজ কি হবে? ব্যাক এন্ডে কাজ হবে আপনাকে কিপ দেম ইন, আপনাকে কন্টিনিউ রাখা। সো আমরা সবসময় প্ল্যান করবো দ্য হেডেক আর ইন দ্য ফ্রন্ট এন্ড, দ্য মানি ইজ ইন দ্য ব্যাক এন্ড। টাকা কিন্তু সবসময় ব্যাক এন্ড মার্কেটিংয়ের উপর নির্ভর করে। আমরা মনে করি ফ্রন্ট এন্ড নিয়ে অনেক চিন্তা করব, ফ্রন্ট এন্ড দিয়ে টাকা কামাবো না। আপনি প্ল্যান করবেন ফ্রন্ট এন্ড নিয়ে, যাতে সহজে কাস্টমার আপনার কাছে আসতে পারে। টাকা আর্ন করবেন কিন্তু আপনি ব্যাক এন্ড দিয়ে। এটা আরো একটু ডিটেল, এটাকে ব্যাক এন্ডকে বলছি আমি ডেটা বেস মার্কেটিং বা ব্যাক এন্ড মার্কেটিং। তার মানে হচ্ছে হোয়াট ডিড ইউ অফার টু ইউর কাস্টমার আফটার দ্য অরিজিনাল সেল। অরিজিনাল একটা সেল করার পরে পরবর্তীতে আপনি কি কি অফার তার জন্য রাখছেন, দ্যাট ইজ কল ডেটাবেস মার্কেটিং। তার মানে কাস্টমার একবার আমার কাছ থেকে কিনে চলে গেলে আমার জন্য লাভ নাই,
বারবার যাতে কিনে ওর এন্ট্রেন্সটা আমি সহজ করব, ছোট একটা প্রোডাক্ট বা ছোট একটা অফার দিয়ে আমি তাকে আমার সাথে কানেক্ট করব। যখনই সে কানেক্ট হবে পরবর্তীতে সে ইউজ টু হয়ে গেলে সে নিয়মিত, যেমন দেখবেন শুরুর দিকে পাঠাও বা উবার যখন বাংলাদেশে লঞ্চ করে শুরু করে ওরা কিন্তু বিভিন্ন কুপন দিত, এই কুপনের কারণে কি হইতো আমরা অভ্যস্ত হতাম। ফুড পান্ডা দেখবেন আমাদেরকে অনেক সময় কুপন দেয়, যে দেখা গেল যে কাচ্চি বিরিয়ানি আপনি খাচ্ছেন, কাচ্চি বিরিয়ানি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আবার দেখা গেল 200 টাকার খাবার অর্ডার করছেন, এর মধ্যে 150 টাকার এই কুপন, মাত্র 50 টাকায় আপনি 200 টাকার খাবার পাচ্ছেন। এই যে এই কাজগুলো করে কি, এটা হচ্ছে ফিবি মার্কেটিং। তার মানে হলো ফ্রন্ট এন্ডে আপনাকে একটা ছোট্ট অফার দিয়ে ফুড পান্ডার সিস্টেমে ইন করায় ফেললো। আপনি ইমেল অ্যাড্রেস হোক, ফোন নাম্বার হোক দিয়ে, আপনার অ্যাড্রেস দিয়ে আপনি যখনই অর্ডারটা করলেন সিস্টেমে অটোমেটিক্যালি ফুড পান্ডার ডেটাবেজে কিন্তু আপনার ইনফরমেশনগুলো চলে গেল। আর যখনই ওর কাছে ইনফরমেশন চলে গেল তখন ও আবার আপনাকে SMS করছে, ও আপনাকে রিটার্গেট করছে, ও আপনাকে ইমেল মার্কেটিং করছে। ব্যাক এন্ডে ওর ব্যাপক আয়োজন আছে, এই জন্য ফ্রন্ট এন্ডে আপনার থেকে লাভ করে নাই। ফ্রন্ট এন্ডে আপনাকে একটা সস্তা জিনিস দিয়েছে যাতে আপনি ফ্রন্ট এন্ডে ওর সাথে দ্রুত কানেক্ট হয়ে যান। কানেক্ট হয়ে গেলে ব্যাক এন্ডে ও জানে যে আমি তো ওর কাছ থেকে আজকে হয়তো 150 টাকা ওর পিছনে ইনভেস্ট করছি, বাট ব্যাক এন্ডে আমি টাকা উঠায় নেওয়ার মতো আমার পদ্ধতি বা সিস্টেম চালু করা আছে। দিস ইজ কল্ড ডেটাবেস বা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মার্কেটিং। হোয়াট ইজ দ্য নাম্বার ওয়ান অ্যাসেট অফ এ কোম্পানি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে একটা কোম্পানির নাম্বার ওয়ান অ্যাসেট কি, আই হোপ নিশ্চয়ই এক একজন এক এক রকম উত্তর দিবেন। কেউ বলবেন কোম্পানির কত টাকা ক্যাপিটাল আছে, কোম্পানির ভালো ভালো এমপ্লয়ি, কোম্পানির ভালো প্ল্যান, কোম্পানির ফ্যাক্টরি, কোম্পানির প্রোডাকশন, অসংখ্য ধরনের আনসার আমরা দিব। হ্যাঁ, সবগুলো জিনিসই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট নাম্বার ওয়ান অ্যাসেট অফ দ্য কোম্পানি কি? নাম্বার ওয়ান অ্যাসেট অফ দ্য কোম্পানি ইজ এক্সিস্টিং কাস্টমার। আপনার যে এক্সিস্টিং কাস্টমার আছে, আমরা সবসময় আমরা এমন একটা পৃথিবীতে এখন বাস করি যেই পৃথিবীতে প্রতিনিয়ত হোয়াটস নিউ আমাদের মাথায় ঘুরতে থাকে, যার বিদায় কাস্টমারের ক্ষেত্রেও আমরা কন্টিনিউ চিন্তা করি নতুন কাস্টমার আরও পাবো কবে, নতুন কাস্টমার আরও কবে পাবো। বাট পুরনো কাস্টমারদেরকে নিয়ে যে অনেক কিছু প্ল্যান করা যায়, পুরনো কাস্টমারদের থেকে আবার কিভাবে বিগ বিজনেস বের করা যায়, সেই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। নতুন কাস্টমারের পেছনে সময় ব্যয় করতে যে পরিমাণ মার্কেটিং খরচ হয় তার চেয়ে অনেক কম কস্টিংয়ে কিন্তু আমরা পুরনো কাস্টমারদেরকে দিয়ে ডেটাবেজ মার্কেটিং করে তাদের জন্য প্ল্যান করে আমরা কিন্তু বেস্ট প্রফিট গেইন করতে পারি। সো এখন তাহলে প্ল্যানটা কি হবে? আমরা ফিবি মার্কেটিংয়ের আলোকে যদি জিনিসটাকে চিন্তা করি, ক্রিয়েটিং অ্যান আউটরেজাস অফার, মেক ইউর ফ্রন্ট এন্ড অফার সো আউটরেজাস, so irresistible, so valuable that is no barrier to try it out. তার মানে ফানেলের, আমরা যারা ফানেল বুঝতে চাই তাদের জন্য এই বেস্ট লেসন কিন্তু এটা। এমন একটা ফ্রন্ট এন্ডে অফার আপনি দিবেন যেই অফারটা অনেক ভ্যালুয়েবল, দারুণ আউটরেজাস, ইরেজিস্টেবল, যার কারণে সেটা ট্রাই করতে তার 1 মিনিট ভাবা লাগবে না। আচ্ছা এরকম একটা অফার এত অল্প টাকা আছে, কিনে ফেলি। আচ্ছা এই জিনিসটা গিয়ে দেখি তো, ব্যাপারটা দারুণ একটা অফার। এই যে KFCর এক্সাম্পলটা দিলাম বা ফুড পান্ডার এইরকম কুপনগুলোর এক্সাম্পল, এরকম আপনি আশেপাশে তাকালে দেখবেন হাজারো এক্সাম্পল আছে যেটা দিয়ে আসলে ইভেন আপনারা যে আমার এখানেও এসেছেন এটাও কিন্তু এই সিস্টেমের মধ্য দিয়ে এসেছেন। আমি জাস্ট এটাকে রিভিল করবো এখন কিভাবে আসছেন এবং কি। তাহলে ফ্রন্ট এন্ডে আপনার গোলটা কি? ফ্রন্ট এন্ডে আপনার গোল হচ্ছে দ্য গোল ইজ টু গেট কাস্টমার ইন ম্যাসিভ কোয়ান্টিটি। ফ্রন্ট এন্ডে আমার গোলটা হচ্ছে আমি ম্যাসিভ কোয়ান্টিটির কাস্টমার যাতে আমার সিস্টেমের মধ্যে আমি পাই, অনেক কাস্টমার যাতে আমার এখানে আসে, কানেক্ট হয়, অনেক কাস্টমারের ডেটা যাতে আমি পাই, তাহলে আমার ডেটাবেসটা স্ট্রং হচ্ছে। আর ডেটাবেস যখন আমার স্ট্রং দাঁড়িয়ে গেল তখন আমি কিন্তু মজা করে ডেটাবেস মার্কেটিংটা করতে পারছি। ইউর ফার্স্ট অফারিং জব ইজ টু ডেভেলপ ট্রাস্ট। কেন আমরা ফ্রন্ট এন্ডে ইজি একটা কানেকশন রাখবো? কেন? কারণ একটা নতুন কাস্টমার, আপনারা নিশ্চয়ই গতকালের ক্লাসটা মনে আছে, আমরা ফানেলের কাস্টমার স্টেজটা বলছিলাম কোল্ড, ওয়ার্ম অ্যান্ড হট। তাহলে কোল্ড একটা কাস্টমার, একটা কামার একটা ঠান্ডা লোহাকে আঘাত করলে এটা শেপে আসবে না। তাহলে এটাকে ওয়ার্ম করব কিভাবে? ওয়ার্ম করব তার সাথে আমি কিছু একটা দিয়ে একটা ট্রাস্ট গ্রো করব। কোল্ড অডিয়েন্স মানে কি? কোল্ড অডিয়েন্স মানে হচ্ছে আমাকে চিনে না, আমাকে জানে না, বিধায় সে আমাকে ট্রাস্ট করে না। মেইন ইস্যুটা কিন্তু এখানে ট্রাস্ট। আপনি হয়তো, যেমন আমি হয়তো অনেক ভালো ক্লাস করাই, আমার সুপার ডুপার আলোচনায় আপনার হয়তো অনেক ডেভেলপমেন্টও হবে, সব ওকে, আমি নিজে বিজনেস করি, আদার্স ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু যেই দিন আপনি আমার প্রথম অ্যাড দেখলেন সেই দিন তো আপনি আমাকে চিনেন না, আমি আপনার কাছে জিরো, কোনো ভ্যালু নাই আমার আপনার কাছে, আমার সেই দিন আমার প্রতি আপনার কোনো ট্রাস্টও নাই। ঠিক একইভাবে আপনার কাস্টমারও আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের প্রতি ট্রাস্টটা এই মুহূর্তে নাই।
তাহলে ফার্স্ট অফারিংটা কেন, এই যে ফ্রন্ট এন্ডের যে সিম্পল অফারটা দিয়ে আমি কানেক্ট করতে চাচ্ছি এটা কেন? ইউর ফার্স্ট অফারিং জব ইজ টু ডেভেলপ ট্রাস্ট। ছোট্ট একটা অফার দিয়ে কেএফসি এই বার্গারটা খাইয়ে আপনাকে বোঝাইতে চাচ্ছে দেখো আমার বার্গার কিন্তু অনেক মজাদার, তুমি তোমার ফোন নাম্বারটা দাও, আমি তোমাকে ডেলিভার করে দিলাম, পরবর্তীতে আপনার ফোনে SMS চলে আসবে এই যে আজকে টিউসডে অফার চলতেছে, আপনি 999 টাকায় একদম 20 পিস চিকেন পেয়ে যাচ্ছেন, আজকে ফ্রাইডে অফার চলতেছে। এটা তার মানে যে যখন আপনার কাছে আবার SMS আসছে, এবার আপনার কাছে মাথায় তো ওই টেস্টটা রয়ে গেছে যে না কেএফসিটা খাইছিলাম ভালো লাগছিল, 20 পিস চিকেন দিতেছে মাত্র 900, একটা অর্ডার করে দিই, দুম করে কিন্তু আপনি অর্ডার করে দিচ্ছেন। তার মানে ওইটা ব্যাকএন্ড থেকে ওরা মার্কেটিং করে আপনার কাছে পরের সেলটা জেনারেট করলো। দ্য জব অফ দ্য ইনিশিয়াল রিলেশন ইজ টু গেট আ চান্স টু প্রুভ ইউর সেলফ। ইনিশিয়াল যেই সেলসটা আপনি করলেন এইটার মেইন কাজটা কি? দ্য জব অফ ইনিশিয়াল রিলেশন ইজ টু গেট এ চান্স টু প্রুভ ইউর সেলফ। আপনার নিজেকে প্রুভ করা, প্রমাণ করা। যদি আপনি প্রমাণ করতে পারেন, যদি ট্রাস্টটা গ্রো হয়ে যায়, তখন কিন্তু তার কাছে সেল করা অনেক ইজি। সে তখন আপনাকে জানে, আপনার প্রোডাক্ট সম্বন্ধে, আপনার সার্ভিস সম্বন্ধে তার আইডিয়া আছে, তখন সে আপনার কাছ থেকে নিতে উদ্বুদ্ধ হবে। এবং আজকে আপনি যদি ফানেলের পুরো ব্যাপারটা, জার্নিটা একটু দেখেন, আমরা অনেক ডিটেলে যাব না, বাট বেসিক জায়গাটা আমরা যে এখানে যদি বোঝার চেষ্টা করি, ডিজিটাল মার্কেটিং ফানেল। আমরা গত ক্লাসে আপনাদের আলোচনা করেছিলাম টোফু, মোফু এবং বোফু। অনেকে এটা লিখেছেন যে বুঝতে পারেন নাই। টোফু মানে হলো টপ অফ দ্য ফানেল, মোফু মানে হলো মিডল অফ দ্য ফানেল, অ্যান্ড বোফু হচ্ছে বটম অফ দ্য ফানেল। সো এইখানে কি কি হচ্ছে দেখেন। প্রথমে টোফু, টপ অফ দ্য ফানেলে কি আছে? ভিউয়ার অর ভিজিটর। হয়তো আপনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, দেখলো, অথবা আপনি হয়তো কোনো একটা লিফলেট দিয়েছেন, ওইটা সে পড়লো। মানে তার মানে হচ্ছে একটা নতুন, একটা কোল্ড কাস্টমার আপনার সম্বন্ধে কিছু জানেন। এই টোফু স্টেজটাকে আমরা কি করতে চাই? টোফু, টপ অফ দ্য ফানেলে যারা আছে তাদেরকে আমরা চাই আমাদের প্রোডাক্ট সম্বন্ধে অ্যাওয়্যার করতে, যেটাকে আমি বলছি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসে কি হতে পারে? অনলাইনে অ্যাড দিয়ে অ্যাওয়্যার করতে পারেন, নিউজ দিতে পারেন, স্টোরি টেলিং পোস্ট করতে পারেন, শর্ট ভিডিও দিতে পারেন। এগুলো দিয়ে আমরা কাস্টমারকে আমার জিনিস সম্বন্ধে আমি অ্যাওয়্যার করি যে ইয়েস দেখো আমি এই সলিউশনটা কিন্তু তোমার জন্য রাখছি, তুমি এইভাবে এটা নিতে পারো। দেন মোফুতে কি আছে? মিডল অফ দ্য ফানেল। মিডল অফ দ্য ফানেলে সে হয়তো আমার সম্বন্ধে একটু জানছে, আমার হয়তো ফেসবুকে অথবা ইউটিউবে আমাকে লাইক দিছে, অথবা সাবস্ক্রাইব করছে, ফলোয়ার হয়ে আছে, তারপরে সে আমার হয়তো ওয়েবসাইটটা একটু ভিজিট করতেছে, কনসিডারেশন স্টেজ। সো এইটাকে বলছে আমি মিডল অফ দ্য ফানেল। তো এইখানে সে কি করছে? এইটার জন্য আপনার কি কি করা লাগবে? ওয়েবসাইট অপটিমাইজেশন করা লাগবে, এসইও, যাতে সার্চ করলে গুগলে আপনার নামটা আসে, বিভিন্ন ধরনের ব্লগ লেখা, ভিডিও টিউটোরিয়াল লেখা, কাস্টম বিভিন্ন স্টোরিজ আপনি দেওয়া। তার মানে এই জিনিসগুলো যখন আপনি দিবেন, সে আপনাকে কনসিডার, আপনার কোনো অথরিটি থাকলে, আপনি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে, আপনার বেস্ট সেলিং বই থাকলে, বা আপনার প্রোডাক্ট থেকে মানে বিএসটিআই সার্টিফিকেশন পেয়েছেন, প্রোডাক্ট থেকে আইএসও সার্টিফিকেশন পেয়েছে, এই যে যখন জিনিসগুলো আপনি বিভিন্নভাবে প্লেস করতেছেন, তখন কিন্তু সে আপনাকে একটু কনসিডারেশনে নিচ্ছে যে না ইয়েস খারাপ না, ওনার প্রোডাক্টগুলো দেখে গেলো মানসম্মত বা এটা। তো ওই মোমেন্টে কি করে? সে হয়তো আপনার ওয়েবসাইট ভিজিট করে, আপনার কন্টেন্ট রিড করে, সে তখন আপনার একটা লিডে পরিণত হয়, তার ডেটাটা হয়তো আপনি ওয়েবসাইটে সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনার কাছে দিয়ে দেয়। তারপরে যেটা হয় কনভার্সন। সে যখন আপনার সম্বন্ধে এত কিছু জানে, কনভিন্স, সে তখন কি করে? আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে, যেটাকে আমরা লিড ম্যাগনেট বলতে পারি, অথবা দেখা গেল ল্যান্ডিং পেজ সে ভিজিট করে, ফ্রি কোনো মিনি কোর্স কিনে, কোনো ওয়েবিনারে জয়েন করে, কোনো পিডিএফ বুক আপনি হয়তো দিলেন, সেটা হয়তো সে পড়লো, কোনো হয়তো ফ্রি অফার, এই যে ফুড পান্ডার মতো কুপন অফার, অথবা 100% ফ্রি, আপনি একটা হয়তো ছোট্ট আইটেম তাকে গিফট হিসেবে পাঠিয়ে দিচ্ছেন। তো তখন কি হইতেছে? সে আপনার সাথে মূলত কানেক্ট হয়ে যাচ্ছে, সে লিড নিচ্ছেন তার, নিয়ে তখন সে আপনার প্রসপেক্ট হয়ে যাচ্ছে, প্রসপেক্ট থেকে সে কাস্টমার স্টেজে যাচ্ছে। এই যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভার্সন, এই তিনটে স্টেজে আপনি যখন তাকে কাস্টমার করলেন, এরপরে কিন্তু আপনার কিছু কাজ আছে। কাস্টমার করার পরে তাকে আপনি বিভিন্ন ধরনের আপসেল, ক্রস সেল, ডাউন সেল, বিভিন্ন এগুলো নিয়ে আমরা সেলসের ক্লাসে আলাপ করব। বিভিন্ন ধরনের সেলস অফার দিবেন, তাকে লয়ালিটি অফার দিবেন। যেমন ধরেন আপনি যখন জিপি চালান, জিপি কি স্টার গ্রাহক করে, গোল্ড স্টার, সিলভার স্টার, প্লাটিনাম স্টার, এক একটা স্টারের জন্য এক এক ধরনের অফার, আপনি কত টাকা খরচ করতেছেন এটার উপরে বিভিন্ন ভ্যালু দিচ্ছে। তার মানে কি? এগুলো হচ্ছে লয়ালিটি প্রোগ্রাম, যেগুলোর মাধ্যমে কাস্টমারকে অলওয়েজ কানেক্ট রাখতেছে। তার জন্য একটা ফোরাম করে দিতে পারেন ডেডিকেটেড। যেমন আমরা আমাদের বিবিএম এর যারা আপনারা কোর্স করতেছেন, আপনাদের জন্য আমরা একটা ডেডিকেটেড ক্লাব ডেভেলপ করতেছি, যেই ক্লাবে আপনারা অনেক ধরনের অ্যাক্সেস অ্যাক্টিভিটি পাবেন। সো এইগুলো লয়ালিটি প্রোগ্রামের মাধ্যমে আমরা কি চাই? আমরা চাই কাস্টমার যাতে আমার কাছ থেকে রিপিট পারচেস করে, এবং এই পার্টটাকে আমরা বলছি যে বোফু, বটম অফ দ্য ফানেল। সো বটম অফ দ্য ফানেলে আমাদের শুধু লক্ষ্য এটা থাকে না যে আমরা শুধুমাত্র
রিপিট পারচেস করাবো। আমাদের আলটিমেট লক্ষ্য যেটা থাকে সেটা হচ্ছে আমরা ব্র্যান্ড অ্যাডভোকেট বানাবো। আমরা চাই আমাদের কাস্টমার যাতে কন্টিনিউ আমাদের সাথে কানেক্ট থাকে। তখন আমরা ফ্যান ইউজিসি পোস্ট করি, অর্থাৎ ইউজার জেনারেটেড পোস্ট, বিভিন্ন ধরনের কন্টেস্টের আয়োজন করি, আমরা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে কানেক্ট করি এবং আমরা তখন হাই ভ্যালু প্রোডাক্ট তাদের সাথে ইন্ট্রোডিউস করি। এই হচ্ছে মোটামুটি আমাদের ডিজিটাল মার্কেটিং ফানেল জার্নি ইটসেলফ। এটা অনেক বড় আলোচনা। ইভেন আমার নিজেরও একটা ডেভেলপ করা ফানেল আছে, কোচ কাঞ্চন হিল ফানেল, যেটা আমরা হয়তো ব্রেইভের ক্লাসে পুরো 2-3টা ক্লাসে এটা কভার করি। সো ব্রিফলি একটা আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবং প্র্যাকটিক্যাল আমার ফানেলটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি, তাহলে এই আলোচনাটা আপনারা অনেক ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, স্টেজ নাম্বার 1, আপনি যখন ফানেলের প্রোডাক্ট ডেভেলপ করবেন, প্রথম যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা হলো কমপ্লিমেন্টারি একটা প্রোডাক্ট দিয়ে। যদিও আমার ফানেলে এখন পর্যন্ত আমি কমপ্লিমেন্টারি কোনো প্রোডাক্ট দেই নাই। আমাদের ফানেলটা শুরু হয় নাম্বার 1 থেকে। আপনারা এবার আপনাদের জার্নিটা মেলান, তাহলে আপনি দেখবেন পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছে। আপনাদেরকে আমি একটা জার্নির মধ্য দিয়ে কিন্তু নিচ্ছি এবং এই জার্নির পার্টে আপনারা আছেন। নাম্বার 1, আমি প্রথমে যেটা করি, বিজনেস ফান্ডামেন্টাল একটা কোর্স আছে, যে কোর্সটা আপনারা মাত্র 199 টাকায় করতে পারেন। তাহলে এই কোর্সটা কেন 199 টাকা? এই কোর্সটা তো আমি 1000-1500 টাকা অনায়াসে, যেই ভ্যালু দেই বা আমার যেই কন্টেন্ট, এটা অনায়াসে আমি 1500 টাকা বিক্রি করতে পারি এবং আমার অডিয়েন্স কমবে না, বরং যারা অডিয়েন্স আসবে, ভালো অডিয়েন্স আসবে এবং আমার একটা ভালো প্রফিট হবে। কিন্তু ওয়াই আই এম অফারিং দ্য কোর্স অনলি 199 টাকা? বিকজ অফ দ্য ফানেল। কারণ 199 টাকা দেওয়ার কারণে আপনি আমার সম্বন্ধে এত ঘাটাঘাটি করেন না, এত সিদ্ধান্ত নেন না, ও 199 টাকা দেখি না কি করায়। তখন আপনার এত কিছু আমার সম্বন্ধে ভাবা দরকার। আপনি কোল্ড অডিয়েন্স, বুঝতে হবে আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার কোনো কিছু সম্বন্ধে আপনার আইডিয়া নাই। এখন আপনাকে যদি আমি 1500 টাকার একটা কোর্স বিক্রি করতে চাই, আমাকে হয়তো অনেক টাকা, অনেক ডলার খরচ করতে হবে, অনেক এফর্ট দিতে হবে। তো যখন আপনি দেখেন বিজনেস ফান্ডামেন্টাল, আচ্ছা ফান্ডামেন্টাল তো আসলেই জানা দরকার, বিজনেসের ফাউন্ডেশনটা যদি বুঝতে পারি আমার জন্য হেল্পফুল হবে। কপি কন্টেন্ট ওইভাবে সুন্দর করে ডিজাইন করা এবং আপনার কাছে যখন অফারটা যায় মাত্র 199, আচ্ছা 199 টাকায়, আচ্ছা দেখি না কি বলে, অনলাইনে তো কোথাও তো আর জার্নি করে যাওয়া লাগতেছে না, আমরা টুপ করে রেজিস্ট্রেশন করে ফেলেন। আমাদের খুব বেশি মার্কেটিং খরচ, অ্যাডভার্টাইজিং খরচ লাগে না, অল্প কিছু অ্যাড দিলে আমার নির্দিষ্ট পরিমাণে অডিয়েন্স চলে আসে। তাহলে দিস ইজ দ্য স্টার্টিং, যেখান থেকে আমি এটাকে আমি বলি ওএসও, অর্থাৎ অনবোর্ডিং স্পেশাল অফার। এই অনবোর্ডিং অফারটা দিয়ে আপনাকে আমি কি করলাম, অনবোর্ড করে ফেললাম। আমি আমার বিমানের ফ্লাইটে আপনাকে ইন করায় ফেললাম, সিস্টেমের মধ্যে ইন করায় ফেললাম, যেটাকে আপনারা বলতে পারেন ফ্রন্ট এন্ডে এই ছোট্ট অফার দিয়ে আপনি কি করলেন, ইন করে ফেললেন। এইবার বাকি আয়োজন কিন্তু ব্যাক এন্ড মার্কেটিং। খেয়াল করে দেখেন, ব্যাক এন্ডে আমরা এবার মার্কেটিং করছি কি, গ্রোথ চ্যালেঞ্জ 3 ডে MBA প্রোগ্রাম, ম্যাসিভ বিজনেস অ্যাক্সেলারেশন, যেখানে আমরা প্রথম ক্লাসে স্কিল, তারপরে দ্বিতীয় ক্লাসে স্ট্র্যাটেজি এবং তৃতীয় ক্লাসে সিস্টেম নিয়ে কথা বলি, টানা 3 দিন। এবং আমরা এই যে প্রথম যেটা করাইলাম, এখানে আপনারা দেখেছেন প্রায় 16 ঘন্টা আমি ক্লাস নিয়েছি 3 দিনে। 3 দিনে আমি যে এফার্টটা দিয়েছি, এই 16 ঘন্টার আমার কমপক্ষে এই কোর্সটার ভ্যালু এবং যেই পরিমাণ কন্টেন্ট আমি শেয়ার করেছি, কমপক্ষে 5000 টাকা ভ্যালু আছে। এখন আমি এটা 5000 না বেচলে কেন 990 টাকা বেচলাম? কারণ এতে বেশি সংখ্যক পার্টিসিপেন্ট আসতেছে, আমার মার্কেটিং এফার্ট দেওয়া লাগতেছে না এবং এরা ম্যাক্সিমাম আমাদের বিজনেস ফান্ডামেন্টাল কোর্স করে তারপর এটাতে আসতেছে। তার মানে একজন মানুষ মাত্র 1000 থেকে 1200 টাকার মধ্যে আমার সম্বন্ধে ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাচ্ছে। আমার 3 দিনের 4 দিনের কোর্স করলে আমার সম্বন্ধে টোটাল একটা ব্রিফ সে পেয়ে যাচ্ছে। আমি কোন ধরনের কাজ করি, কি করি, আমার কন্টেন্টের মান, আমি কিভাবে ডেলিভার করি, আমি কিভাবে যত্ন করি, এভরিথিং সে, আমার কাস্টমার সার্ভিস ওয়েবসাইট, সব কিছু সম্বন্ধে সে সচেতন। এখন কি হয়ে গেছে, সে আমার হট অডিয়েন্স হয়ে গেছে এই 4টা ক্লাসে এবং তার সাথে আমার একটা গুড রিলেশন গ্রো করেছে। যখন তার সাথে আমার গুড রিলেশন গ্রো করেছে, আপনি দেখেন আমরা তখনই কিন্তু এই আপনাদের কাছে বিজনেসের এই লং কোর্সের অফারটা দিয়েছি। আমাদের বিজনেসের লং কোর্স এবং আমাদের ব্রেভের কোর্সে আমাদের 1 টাকা, নট এ সিঙ্গেল কয়েন আমরা মার্কেটিংয়ে, নট এ সিঙ্গেল ডলার আমরা মার্কেটিংয়ে খরচ করি। আমরা খরচ করি ওই 2টা পার্টে এবং ওই 2 পার্টে তাদেরকে এত হাই ভ্যালু দেই এবং আমরা অবশ্যই প্রত্যেকটা জায়গাতেই আমি এক্সট্রা হাই ভ্যালু দেওয়ার চেষ্টা করি। তখন আমি BBM কোর্সটা বিক্রি করি কত টাকায়, 10,000 টাকায় বিক্রি করি। এটার টোটাল ভ্যালু আছে 25,000 টাকা। আমরা অফার দিয়ে এই কোর্সগুলোতে যারা আসে তাদের কাছে 10,000 টাকা বিক্রি করি। এখন দেখেন ওই মানুষটার ডিসিশন নেওয়াটা অনেক সহজ হয়ে যাচ্ছে। ও আচ্ছা, ওনার যেই ভ্যালু পাইছি, উনি 900 টাকার কোর্সে যেই ভ্যালু দিছে, তার মানে 10,000 টাকার কোর্সে আরও ভ্যালু পাবো। এবং এই যে কনফিডেন্সটা চলে আসে, দ্যাট ইজ কল্ড ট্রাস্ট। আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, দেখেন নাই, অনলাইনে
পরিচয়। সেইখান থেকে আপনি 10,000 টাকা যদি আমি হুট করে প্রথমেই আপনাকে বলতাম যে এরকম একটা লং কোর্স করাবো, বিজ্ঞাপন দিতাম, আপনার কাছে বিজ্ঞাপন বারবার যাইতো, আপনি কিন্তু এনরোল করতেন না। কারণ চিনি না জানি না এই লোকের কাছে আমি কেন 10,000 টাকা দিব, এই লোক কি টাকা মেরে চলে যাবে না কোর্স করাবে, আর কি ধরনের কোর্স করাবে বুঝছি, অনলাইনে বহুত কোর্স দেখি, এত টাকা আমি তাকে দিব না। তো যখন আমি আপনাকে স্টেজ বাই স্টেজ জার্নির মধ্যে নিয়ে আসতেছি, তখন উইদাউট মার্কেটিং, এবং বেস্ট মার্কেটিং হচ্ছে ডাজন্ট ফিল লাইক মার্কেটিং। এই কোর্সে যখন আমি ওইটাকে প্লেস করতেছি, আপনাদের গ্রোথ চ্যালেঞ্জে হোক, বিএফসিতে হোক, অটোমেটিক্যালি একটা অডিয়েন্স কিন্তু মোটামুটি আমার 50-60 জন প্রত্যেকটা ক্লাসে কিন্তু রেডি থাকতেছে বিবিএমে। এইবার বিবিএমে যখন 10,000 টাকার কোর্সে ভ্যালু পাচ্ছে, 10টা ক্লাস করে সে যখন দেখতেছে যে না, তার বিজনেসের অনেক ভুল ত্রুটি, অনেক জায়গায় লস করে যাচ্ছিল, টাকা উল্টাপাল্টা ক্ষতি হচ্ছিল, এইগুলো যখন ভুল ত্রুটি শুধরে আসে, প্রপার মার্কেটিং একটা স্ট্র্যাটেজি, নিজের স্কিল এগুলো গুছিয়ে যখন দেখেছে ইয়েস আই এম ওয়েল অর্গানাইজড, এবং যারা দেখে যে আমার অর্গানাইজড হয়ে আমার বিজনেসের যেই সাইজ আমি নিজেই পারছি এটাকে কন্ট্রোল করতে, এটাকে চালাতে, এটাকে লিড করতে, তারা মোটামুটি তাদের মতো করে করে। আর যারা দেখে যে চিন্তা করে যে না আরও বড় কিছু আমি করতে চাই, 8 ফিগার 9 ফিগার বিজনেস ডেভেলপ করতে চাই, আরও অ্যাডভান্স লেভেলের আমার হেল্প দরকার, একদম পার্সোনাল কোচিং দরকার, তাদের জন্য আমি আবার যেটা রেখেছি কোচিং প্রোগ্রাম। উপরের 3টাই হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম, যেখানে যে আপনাদের ট্রেনিং করছে প্রশ্নোত্তরে শেষ, আপনাদের ইভেন এই গ্রুপেও, আপনাদের বিবিএম এর গ্রুপেও আমি কিন্তু নাই। কিন্তু ব্রেভটা আবার ডিফারেন্ট, ওইখানে আমি পার্সোনালি ওই গ্রুপেও থাকি এবং পার্সোনাল তাদের সাথে কোচিং প্রোগ্রাম, দ্যাট মিনস নট এ কনসালটেন্সি, ইটস এ কোচিং। আমার ব্রেইনে যা আছে আমি ট্রান্সপ্লান্ট করে আপনার ব্রেইনে দিয়ে দিচ্ছি, তখন আপনি আপনার বিজনেসকে নিজের মতো করে সারা জীবন পারফেক্টলি অর্গানাইজড ওয়েতে সুন্দর রিল্যাক্সে চালাইতে সক্ষম হবে, অ্যান্ড দ্যাট ইজ কল ব্রেভ। এবং ওই ব্রেভটা হচ্ছে একটা হাই ভ্যালু প্রোগ্রাম। এখন একটু খেয়াল করে দেখেন তো, আমি ব্রেভের প্রোগ্রাম আপনাদেরকে যেই দিন প্রথম আপনার সাথে দেখা হইলো বা আপনার সাথে অ্যাড দেখলেন আমার, ওই বিজ্ঞাপনে যদি আমি বলি আমি একটা ব্রেভের কোর্স লঞ্চ করছি, আপনারা কেউ কিনবেন না, উল্টো গালি দিবেন, বকা দিবেন, নেগেটিভ কমেন্ট করবেন। তার মানে দ্যাটস দ্য ফানেল, এই যে স্টেজগুলা। তো আমার ফানেলে এখনো একটা জায়গা গ্যাপ আছে, কমপ্লিমেন্টারি প্রোডাক্ট, যেটাকে আমরা লিড ম্যাগনেট বলি। কমপ্লিমেন্টারি প্রোডাক্টটা আমি এখনো শুরু করি নাই, আমরা নেক্সট মান্থ থেকে একটা কমপ্লিমেন্টারি লিড ম্যাগনেট প্রোডাক্টে যাব, যেখান থেকে আমাদের প্রচুর পরিমাণ অডিয়েন্স ওই কমপ্লিমেন্টারি প্রোডাক্ট দিয়ে ঢুকবে, তারপরে বিএফসি করবে, তারপরে গ্রোথ চ্যালেঞ্জ করবে, তারপরে এটা করবে। মানে আমি এখনো ফুল ফ্লেইজে, কারণ যেহেতু আপনারা জানেন যে আমার নিজের প্রায় 8টা বিজনেসকে আমার সময় দেওয়া লাগে, সো ফুল ফ্লেইজে আমি এটা প্যাশনের জায়গা থেকে করি, সব সময় সম্ভব হয় না সারাক্ষণ সময় দেওয়া, সো স্লোলি আমি আস্তে আস্তে জিনিসগুলোকে ডেভেলপ করে যাচ্ছি। সো এবার আমি আমারটা কেন বললাম, আমারটা বলার উদ্দেশ্য আপনারা যাতে ক্রিস্টাল ক্লিয়ার এই জিনিসটা বুঝে যান। তাহলে আপনি যে প্রোডাক্ট বিক্রি করছেন, দ্য বিগেস্ট মার্কেটিং মিস্টেক ইজ ইউ আর ট্রাই টু সেল ইউর প্রোডাক্ট টু দ্য কোল্ড অডিয়েন্স। আপনি কোল্ড অডিয়েন্সের কাছে আপনার কাছে হাই ভ্যালু বা কোর প্রোডাক্ট 10,000 টাকার বা 3 লাখ টাকার প্রোডাক্ট আপনি বেচতে চাইলে তারা কিন্তু কিনবে না, তাদের সাথে একটা জার্নি আপনি তৈরি করবেন। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমি কি কমপ্লিমেন্টারি স্যার, আমি তো এই ব্যবসা করি কি? এইটা কিন্তু প্রশ্ন করে অ্যান্সার পাওয়ার মতো না। আমি আপনাকে প্রসেসটা দিয়ে দিলাম, এবার এটা আপনি গবেষণা করে বানাবেন যে আপনার জন্য এই জার্নিটা। আমি আপনাকে এক নজরে বা 10 মিনিটে যেই ফানেলের জার্নিটা বললাম, এটা কিন্তু আমার ফুললি রেডি করতে আমার 6 বছর লাগছে। কোচ কাঞ্চনের শুরু থেকে আমরা কিন্তু কাজ করে 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 এই ফানেলটা এই জায়গায় আনছি। এটা একদিনে কিন্তু আপনারও হবে না। সো আপনার কাজ কি হবে, ফানেলের প্ল্যানটা যখন আপনি বুঝলেন, তখন এরকম স্টেপ বাই স্টেপ যে আমার কাস্টমারকে আপনি এরকম সুন্দর একটা জার্নি, আপনার যদি রেস্টুরেন্ট হয় তাহলে আপনি এমন একটা অফার দিবেন যাতে প্রচুর কাস্টমার ওই অফারটার জন্য রেস্টুরেন্টে আসে, এবং তাদেরকে আপনি ওই অফারের মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে এতটুকু খুশি করবেন পরে যাতে তারা আরেকটু হাই ভ্যালু প্রোডাক্ট কিনতে আসে। দ্যাটস দ্য ফানেল জার্নি। এবং এই ফানেলের মার্কেটিং শুরু হওয়ার আগে পৃথিবীতে মানুষ ওই ডিরেক্ট বিক্রি করার চেষ্টা করতো, এটা কাজ করতো 2000 সালের আগ পর্যন্ত, কারণ তখন এত প্রতিযোগিতা ছিল না। এখন কেন এই ফানেল বা এত কিছু করা লাগে, কারণ এখন তীব্র প্রতিযোগিতা। এখন আমি 10,000 টাকার একটা কোর্স মার্কেটে যখনই ছেড়ে দিব, আরও মানুষ আছে 500 টাকায়, 300 টাকায়, 250 টাকায় কোর্স করায়, 50 টাকায় ইভেন কোর্স করায় বাংলাদেশে। তো আমারটা তো এটা কিনবে না মানুষ। তো মানুষ বুঝবে কেমনে যে এটা 10,000 টাকা ডিফারেন্ট? মানুষ 200, 500, 1000 টাকার কোর্স করে হতাশ হয়ে যায়, যে ধরনের লেসন দেয়, যে ধরনের ভ্যালু প্রোভাইড করে, পরবর্তীতে তারা হাই ভ্যালু প্রোডাক্ট কিনতে চায় না। তো বিধায় আমি কিন্তু এই স্টেজগুলো রেডি করেছি। তো আপনার জন্য এরকম, আপনি যদি পারেন কমপ্লিমেন্টারি প্রোডাক্ট দেন, কিছু একটা দিয়ে কানেক্ট করেন, অথবা আপনি যদি না পারেন একটু লো ভ্যালুর একটা প্রোডাক্ট দিয়ে অফারে মানুষজনকে কানেক্ট করেন। যেমন সুপার শপগুলো কি করে, প্রায় দেখবেন যে সুপার শপে সয়াবিন তেলের উপর অফার থাকে, সয়াবিন তেল কিনলে 100 টাকা ডিসকাউন্ট, 70 টাকা ডিসকাউন্ট।
এটা দিস ইজ কল লিড। তার মানে আপনি মানে একদম এক্সাক্ট লিড না, বাট কাইন্ডা। কেন? কারণ ওই সয়াবিনের অফারটার জন্য আপনি কি করছেন, সুপার শপে যাচ্ছেন। নর্মালি হয়তো সুপার শপের বায়ার না আপনি, কিন্তু ওই সয়াবিন 100 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, সয়াবিন কিনতে গিয়ে ওইখানকার এনভায়রনমেন্ট, ওইখানকার পরিবেশ, ওইখানকার কর্মকর্তা কর্মচারীদের বিহেভিয়ার এবং আরও অফার দেখে আমরা যখন কানেক্ট হই, তখন কি হয়, আমরা সয়াবিনের সাথে সাথে আরো 2000 টাকার বাজার করে নিয়ে আসি। এই যে একদিন যখন সুপার শপে বাজার আপনি করলেন, টেস্টটা পেয়ে গেলেন, ওই এনভায়রনমেন্টের টেস্টটা, বাজারে মানে জ্যাম ঠেলে ধাক্কাধাক্কি করার চেয়ে ওই টেস্টটা আপনার ভালো লেগে যায়। অ্যান্ড এই যে ভালো লাগা থেকে আপনি কিন্তু পরবর্তীতে কন্টিনিউ করেন। তো এইভাবে বিভিন্নভাবে, যে বাংলা লিঙ্ক যখন প্রথম বাংলাদেশে আসে, ওরা কিন্তু ঠিক এইভাবে করে অফার দিয়ে প্রচুর মানুষকে, অর্থাৎ ফ্রন্ট এন্ডে আপনার গোলটা কি, ম্যাসিভ পিপলকে আপনার সিস্টেমে আনা। এই যে সিম কোম্পানিগুলো যে সিম বিক্রি করে, দেখেন একটা সিম গভর্নমেন্ট থেকে অনুমোদন করাতে অনেক টাকা খরচ হয়, কিন্তু এই সিমটা এত সস্তায় কেন দেয়? বিকজ অফ সিমটা যদি একবার আপনার কাছে বিক্রি করতে পারে, দিস ইজ ফ্রন্ট এন্ড অফার। তাহলে ব্যাক এন্ডে আপনার কাছে সারা জীবন রিসার্চ, জিবি, এমবি এগুলো বিক্রি করতে পারবে। ঠিক একইভাবে দেখেন এই যে পিউরিটের যে ডিভাইসটা, এটা কিন্তু লাভ না। পিউরিটটা আপনি কিনে ফেললে বারবার যে ওই যে রিফিল করাবেন, চেঞ্জ করাবেন, ওর যে ভিতরের ইয়াটা, এই চেঞ্জ থেকেও কিন্তু প্রফিট জেনারেট করবে। সো এইভাবে বিগ বিজনেসগুলো কিন্তু সিস্টেমেটিক এখন এই অ্যাপ্রোচের দিকে চলে যাচ্ছে। সো আমি সবাইকে বলবো যে যতটুকুই আমরা আলোচনা করলাম, খুব সিম্পলিফাই ফানেল, একটা বড় আলোচনা, অনেক জটিল অনেক কিছু আছে, সব দিকে না করে আমি সিম্পলিফাই করে আমারটা প্রেজেন্ট করেছি। আপনার মতো করে আপনি একটা বানান। এটা বানাইতে কারো 3 দিন লাগবে, কারো 3 মাস লাগবে, কারো 6 মাস লাগবে, ইভেন কারো 3 বছরও লাগবে। বাট আজকের পর থেকে মাথায় ইন করান, জিএস আমাকে এরকম একটা ফানেল ডিজাইন করতে হবে, তাহলে এই ফানেলের মধ্যে দিয়ে আপনি টপ যে কোনো প্রোডাক্ট বিল্ড করতে পারবেন। এই যে আমার 4 নম্বরে যে 3 লাখ টাকার প্রোডাক্টটা দেখতেছেন না, এই ব্রেভ, এখানে কি শেষ না, আমার ফানেলের নেক্সটে আরো 2টা ধাপ আছে। ওই ধাপগুলো এখন আমি রিভিল করি নি, নেক্সট ইয়ারে আমি হয়তো ওই ধাপগুলো রিভিল করব। তার মানে এখন ওই সাহসটা আমি কেন করতেছি, কারণ আমার ফানেল 4 পর্যন্ত পুরো জিনিসটা প্রপারলি ওয়ার্ক করতেছে। একটা এইভাবে ইন হইলে ওইটা আমার বিএফসিতে এতজন জয়েন করলে আমি জানি এতজন আমার ব্রেভ করবে। তার মানে এই যে ক্যালকুলেশন, আপনাদের বারবার বলছিলাম যে প্রেডিক্টেবিলিটি, এই যে প্রেডিক্টেবিলিটি কিন্তু আমার আছে, কারণ আমি জানি যে আমার কতজন লোক বিএফসি করলে কয়টা ব্রেভ হয়। দিস ইজ দ্য প্রেডিক্টেবিলিটি। সো আমার এইখানে যখন লোক বাড়বে, আমি অটোমেটিক বুঝতেছি আমার ব্রেভে লোক বাড়বে। আমার গ্রোথ চ্যালেঞ্জে এতজন হইলে আমি জানি যে এইখান থেকে আমার লং কোর্সে এতজন আসে, আমি জানি লং কোর্সে এতজন হলে এখান থেকে ব্রেভে এতজন আসে। দিস ইজ দ্য ওয়ে, যেখানে আপনি মার্কেটিংটাকে হাতের কন্ট্রোলে নিতে পারবেন এবং আপনি বলতে পারবেন যে এইখানে ক্লিক করলে ওইটা হচ্ছে। সো এই প্রসেসটা আমি বলবো আপনারা সুন্দর করে ঠান্ডা মাথায় রিসার্চ করে করে বিল্ড করতে হবে। এটা এমন না যে আমাকে প্রশ্ন করলেন আমি এখন হুট করে বলবো ভাই এটা না, আপনার বিজনেস মডেল, আপনার প্ল্যানিং, আপনার ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করে আপনি জিনিসটা বানাবেন। অ্যান্ড আমরা বেস্ট সেল করতে চাইলে আমাদের কি করতে হবে, বানানা সেলিং করতে হবে। মানে কলা দেখবেন কখনো এক পিস বিক্রি করে না, সবসময় কি করে, একসাথে 1 ডজন বিক্রি করে, এক হালি বিক্রি করে। এটাকে আমি একটু মজা করে বানানা সেলিং বলছি। তার মানে হচ্ছে ইটস বেটার টু সেল এ প্যাকেজ ইনস্টিড অফ আ সিঙ্গেল প্রোডাক্ট। এজন্য প্যাকেজ বিক্রি করাটা ইম্পর্টেন্ট। আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসগুলোকে একটা প্যাকেজ আকারে ডিজাইন করবেন। আপনি যদি কেএফসিতে যান, ওইখানে দেখবেন যে সুন্দর চিকেনের সাথে বার্গারের সাথে অমুক, এটা দিয়ে একটা সুন্দর সুন্দর অনেক ধরনের প্যাকেজ করে রাখছে। কেন করে রাখছে? যদি কেএফসি নর্মাল আমাদের মতো এসএমই টাইপের উদ্যোক্তা হইতো, তারা আলাদা আলাদা মেনু করে রাখতো। আচ্ছা, চিকেন ফ্রাই, মানুষ শুধু 2 পিস চিকেন ফ্রাই অর্ডার করে চলে যেত। কিন্তু ওরা প্যাকেজ বানানোর কারণে কি হচ্ছে, যে আপনি যখন প্যাকেজটা অর্ডার করছেন, একসাথে ওর অনেকগুলো প্রোডাক্ট বিক্রি হয়ে যাচ্ছে। এটা দেখা গেল ফিজিক্যাল স্টোরের ক্ষেত্রে। কিন্তু আপনার যদি অনলাইন স্টোর হয়, তখন কি করবেন? তখন আপনি অনলাইনে দেখবেন যে একটা ফ্রিকোয়েন্টলি বট টুগেদার অপশন থাকে, যে একটা কেনার পরও কাস্টমার চাইলে রিলেটেড প্রোডাক্টগুলো এক ক্লিক করলে অ্যাড হয়ে যেতেছে। সো প্যাকেজ বিক্রিটা হচ্ছে একটা বেস্ট ওয়ে। এবং আপনারা এখন যে কোর্সটা আমার করতেছেন, দিস ইজ অলসো আ প্যাকেজ। দেখেন, আমি যত স্ট্র্যাটেজি আপনাদের শেখাচ্ছি বলতেছি, সবগুলো আমি নিজে প্রয়োগ করতেছি আমার কোম্পানিতে, আমার বিজনেসে, আমার একাডেমিতে, দেন ওগুলোই কিন্তু আমি বলার চেষ্টা করছি। আপনারা যে কোর্সটাতে জয়েন করেছেন, বিজনেস ব্লুপ্রিন্ট মাস্টার কোর্স, বিবিএম, খেয়াল করে দেখেন, এই কোর্সের মধ্যে কিন্তু অনেকগুলো কোর্স, টাইগার ফোকাস, কাস্টমার টার্গেটিং অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, এটা কিন্তু আলাদা একটা কোর্স। আজকে যেটা করছেন আলটিমেট মার্কেটিং মাস্টার, এটা কিন্তু একটা আলাদা কোর্স। ইভেন এরপরে আপনারা ক্লাস করবেন ব্র্যান্ড বিল্ডিংয়ের উপরে, এটাও একটা কোর্স। নিউরো মার্কেটিং, এটা একটা কোর্স। কাস্টমার সার্ভিস, এটা একটা কোর্স। আমি দেখেন এরকম অনেকগুলো কোর্সকে একসাথে কম্বাইন করে একটা প্যাকেজ বানাইছি, যেই প্যাকেজটার আমি নাম দিয়েছি কি, বিবিএম। এখন যদি আমি এটা না বানাইতাম, তাহলে আমি কি করতাম, আমি ওয়ারিয়র মাইন্ডসেট বিক্রি করতাম 500 টাকায়, ওই তারপরে হচ্ছে মার্কেটিং মাস্টারি 500 টাকায়,
তারপরে আমি আবার বিক্রি করতাম ব্র্যান্ড বিল্ডিং টুল কিট, টিম বিল্ডিং। এই কোর্সগুলো আলাদা আলাদা আমি 500-700 করে বা 1000 করে বিক্রি করার চেষ্টা করতাম। তাহলে খেয়াল করে দেখেন তো আমার কতগুলো কোর্স আলাদা বিক্রি করার জন্য মার্কেটিং খরচ করা লাগতো। এখন আপনাদের কেউ হয়তো শুধু ওই কি বলে ওয়ারিয়র মাইন্ডসেটটাই করতেন, কেউ হয়তো ব্র্যান্ডেডটা করতেন, কেউ শুধু নিউরো মার্কেটিং করতেন। তাহলে আমি এখন একসাথে 10টাকে মিলানোর কারণে আপনি একসাথে একটা কম্বাইন্ড প্যাকেজ পেয়ে গেছেন। এই কম্বাইন্ড প্যাকেজে আমি কি করছি, আমার জন্য সুবিধা কি আমি একটা বিগ লটে বিক্রি করে ফেলছি, আপনার জন্য সুবিধা একটা হোল সলিউশন, একটা প্যাকেজ সলিউশন একসাথে পেয়েছেন। দিস ইজ কল ব্যানানা সেলিং। সো আপনি দেখেন আপনার প্রোডাক্টগুলোকে দেখেন আপনি কিভাবে অফারটা মেক করছেন, দ্যাট ইজ দ্য ম্যাটার। ইভেন আপনি যদি ব্রেভ দিয়ে দেখেন, ব্রেভের যে কোচিং কারিকুলাম, এখানে কিন্তু অনেকগুলো কোর্স আছে, প্রায় 16 থেকে 18টার মতো ইন ডেপথ মানে অ্যাডভান্স লেভেলের কোর্সকে আমি একসাথে আনছি। ওই কোর্সগুলো আমি চাইলে সিঙ্গেল আলাদা বিক্রি করতে পারি, কিন্তু ওগুলো আলাদা বিক্রি করে কত বছরে আমি একজনের কাছে 3 লাখ টাকা বিক্রি করবো। দেখেন তো, একজন বারবার আমার কাছ থেকে কোর্স কিনতে চাবে না। আমি যদি এখন 20টা কোর্স লঞ্চ করি, আপনারাই অনেকেই 20টা কোর্স কিনবেন না, 2টা 3টা 4টা কিনবেন। এজন্য আমি জিনিসটাকে সিম্পলিফাই করে নিয়ে আসি। অ্যান্ড যত সিম্পল করতে পারবেন মার্কেটিং করা তত সহজ। দেখেন আমার বিএফসি, বিবিএম, তারপরে হলো ব্রেভ, সাথে গ্রোচেন, 4টা প্রোডাক্ট কত সুন্দর মাথায় ঢুকে যাচ্ছে এবং 4টা করেই কিনতেছে সবাই। আর এইটাকে আমি যদি ভাঙ্গা শুরু করি, তাহলে আমার এখন কোর্স হয়ে যাবে 40টা বা 30টা। এই 30টা কোর্স কিন্তু আপনারা কিনবেন না, কিন্তু আপনারা কিনতেছেন কয়টা? 4টা। আমি আসলে বিক্রি করতেছি 40টা। দিস ইজ ব্যানানা সেলিং। সো আপনি এইভাবে করে প্যাকেজিং করেন, এইভাবে করে প্ল্যান বানান, এবং ওই ইটসেলফ অনেকগুলো প্রোডাক্ট মিলে আপনি একটা ব্র্যান্ড বানায় ফেলবেন যে ইয়েস এই জিনিসগুলো মিলে এটা। এজন্য দেখবেন যে কিছু রেস্টুরেন্ট এরকম থালি বিক্রি করে। এই থালি বিক্রি করা মানে কি, এই 5,000 টাকার এত কিছু হয়তো খেতে না পারুক, বাট একবার হলেও টেস্ট করতে গেলে মোটামুটি ভালো লাগলে সে আবার কিনে, কারণ উৎসব আয়োজন হলে এরকম থালি কিনে 5,000 টাকা 3,000 টাকা থালি। এই হয়তো দেখা গেল 8টা মুরগি আসতো, খাসির রান, এটা সেটা দিয়ে। এখন ওইরা যদি সিঙ্গেল বিক্রি করতো, ওই ব্র্যান্ডিংটাও হতো না, আবার ওই একসাথে এতগুলো বিক্রি করা সম্ভব হতো না। সো আপনি প্ল্যান করেন যে আপনি কিভাবে আপনার প্রোডাক্টগুলোকে বেশি বিক্রি করতে পারেন। এবং এটাই করে আজকে কেএফসি বলেন, পিজা হাট বলেন, তারা প্যাকেজ বানায় যে একসাথে করে বেশি প্রোডাক্ট কিভাবে বিক্রি করা যায়। অ্যান্ড আপনি যখন এগুলো বানায় ফেলবেন, তাহলে আপনাদের এইখানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমি ফলো করতে বলবো, সেটাকে বলবো ফোমো মার্কেটিং, অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট। বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে ভয় একটা জিনিস আছে, ফিয়ার, এবং মানুষ কোনো কিছু মিস করতে চায় না। এই যে আমি গত ক্লাসে বলছিলাম যে ফেয়ার অফ মিসিং আউট একটা সিনড্রোমও আছে। আমরা চাই ক্লাসের প্রত্যেকটা স্ট্র্যাটেজি, প্রত্যেকটা স্কিল সব লাইন বাই লাইন আমার লাগবে, এটা রেকর্ডিং লাগবে না, এত পেরেশান হয়ে লাভ নাই। সিম্পল মাথায় নেন যে স্ট্র্যাটেজিগুলো আপনার কাছে অ্যালাইন মনে হইতেছে, এগুলো নিয়ে কাজে লাগাই ফেলেন, দ্যাটস ইট। এখন এই ফোমো মার্কেটিংটা, এই ফোমো স্ট্র্যাটেজিটা আপনি কিন্তু আপনার মার্কেটিংয়েও দারুণভাবে ইউজ করতে পারেন। তো ফোমো মার্কেটিংয়ের 2টা পার্ট, একটা হলো স্কারসিটি, একটা হলো আর্জেন্সি। স্কারসিটি হচ্ছে আপনি যখন এই যে বানানা সেলিং করবেন বা যে কোনো অফার দিবেন, আপনি সবসময় একটা লিমিটেড টাইমের জন্য অফারটা দিবেন। এই জন্য দেখবেন যে আমাদের ওয়েবসাইটে ঢুকলে উপরে দেখবেন টাইমার উঠতে থাকে, তার মানে আপনার মধ্যে একটা গ্রো করায়, টেনশন গ্রো করায় যে এই টাইমটা তো শেষ হয়ে যায়। লিমিটেড টাইম, যে এই অফারটা আগামী 3 দিনের জন্য বা আগামী 2 দিনের জন্য, আগামী 5 তারিখের জন্য। এই যে আমাদের ব্রেভে জয়েনের একটা অফার ছিল, এটা কিন্তু শেষ, এখন আর কেউ জয়েন করলে এই অফারটা পাবে না, তার মানে ওইটা লিমিটেড টাইম। ঠিক একইভাবে আপনি যখনই কোনো, আমরা অনেক উদ্যোক্তাদের অফার দিই ডিসকাউন্ট সারা বছর ঘুরে, ওই 1 মাস ধরে না, 1 সপ্তাহ পর্যন্ত দেন, 10 দিন পর্যন্ত দেন, বা 3 দিন দেন, 1 দিনের জন্য দেন, আজকে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই অফার, লিমিটেড টাইম, দ্যাট ইজ কল স্কারসিটি। তখন মানুষের ফেয়ার অফ মিসিং আউট একটা মেন্টালিটি কাজ করবে যে ও আমি মনে মিস করে যাবো, আচ্ছা কিনে ফেলি। আমি ধরেন এই যে গত আপনাদের যে বিএফসি ক্লাস করাইলাম, আমি যারা ফান্ডামেন্টাল কোর্সটাতে জয়েন করেছিলেন, আমাদের লাস্ট ডেতে আমরা জাস্ট একটা দিয়েছিলাম যে 90% ডিসকাউন্টের, আজই শেষ দিন। আমাদের একদিনে 94 জন জয়েন করলো, বিকজ অফ খালি ওই লাইনটা আমি অ্যাড করে দিছি, আজই শেষ দিন। মানুষ কিন্তু ও আচ্ছা আজকে শেষ, আর তো পাবো না, জয়েন করি, আর তো পাবো না। তার মানে আমরা বাঙালিদের একটা স্বভাব আছে, আমরা শেষ মোমেন্টে কাজ করতে পছন্দ করি। তো তখন আপনি যদি শেষ ডেতে অফার দেন, দেখবেন যে আপনার পুরো ক্যাম্পেইনে যা রেজাল্ট পাইছেন 7 দিনে বা 6 দিনে, 7ম দিনে দেখবেন এর চেয়ে বেশি রেজাল্ট পাচ্ছেন। সো এইভাবে জিনিসটা করা। তারপর আর্জেন্সি, লিমিটেড কোয়ান্টিটি। আর্জেন্সিটা কিভাবে, যে আমার টাইম বাউন্ডারি নাই, বাট আমি 10 জনকে নিব, আমার এই কোর্সে আমি 5 জনকে সুযোগ দিব। যেমন আমাদের নেক্সটে একটা গ্রোথ চ্যালেঞ্জ আছে, ওইখানে আমরা আমাদের ডিসকাউন্টের সুযোগ দিব আমি 5 জনকে, সবাইকে আমি দিব না।
কারণ অলরেডি সুযোগ 23 তারিখ পর্যন্ত শেষ এবং আমাদের যেই পরিমাণ রেজিস্ট্রেশন টার্গেট ছিল হয়ে গেছে অলরেডি। তো তারপরে যেহেতু একটা কোর্স করাচ্ছি, ব্রেভের কথা অনেকেই জানে, আসতে চাবে, তো ওইখানে সুযোগ থাকবে কয়জনের জন্য? 5 জনের জন্য। আপনি খেয়াল করে দেখেন, যখন এটা 5 জনের জন্য থাকবে, আমার 5 জন ফিল আপ হইতে 1 ঘন্টা লাগবে না। আপনারা যারা গ্রোথ চ্যালেঞ্জে জয়েন করেছিলেন, আপনারা দেখবেন যে আমাদের একটা অফার ছিল যে আমার পিডিএফ একটা বই অ্যান্ড হচ্ছে আমাদের একটা ট্রেনিং আপনি ফ্রি পাবেন। কতজন পাবে? 50 জন পাবে। আপনি শুনলে অবাক হবেন, প্রথম 10 মিনিটের মধ্যে পুরো ফিল আপ। কেন? আমাদের ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট করছিলাম, ক্রাশ করছে। কারণ মানুষ প্রত্যেকে চিন্তা করছে যে আমি 50 জনের মধ্যে থাকতে চাই। এই যে প্রত্যেকে যখন লিমিটেড কোয়ান্টিটি, যে 50 জনের বাইরে তো পাবো না, তাহলে আমি এটা করা দরকার, ইচ্ছা আছে, তাহলে আমি অফারটা নিয়ে নিই। এই যে সবাই যখন এইভাবে চিন্তা করছে, আমার কিন্তু সেলস হয়ে গেছে। পরে অনেকে নক দিছে 2 দিন 3 দিন পরে রেজিস্ট্রেশন করে, আমি কি 50-এর মধ্যে আসি? তখন আমরা বলছি এটা তো প্রথম 10 মিনিটই শেষ হয়ে গেছে। তখন অবাক হয়েছি, বলেন কি, আমরা তো আগে খেয়াল করি না, আগে তো আমরা বিজ্ঞাপনটা দেখিনি। সো এটা আমি আমার এক্সাম্পলগুলো এই জন্য আপনাদের দিচ্ছি যাতে ক্রিস্টাল ক্লিয়ার ভিউটা আপনারা পেয়ে যান। আপনি আপনার মার্কেটিং কমিউনিকেশনে এইভাবে জিনিসগুলোকে বিল্ড করবেন, আদারওয়াইজ দেখবেন যে আপনি নর্মাল কথা বলে আগাচ্ছেন, কাজ করতেছেন না। প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে আপনি একটু একটু করে কাজে লাগানো শুরু করেন। তো দিস ইজ কল ফোমো মার্কেটিং। অ্যান্ড আমরা যখন এই মার্কেটিংগুলো করবো, আগাবো, আমি সব ধরনের স্ট্র্যাটেজি, বাট কমন 5টা ফ্যাক্টর আমাদের সামনে, 5টা কোশ্চেন আমাদের সামনে আসবে। 5 কমন অবজেকশন অ্যান্ড হাউ টু ওভারকাম দেম। প্রথম অবজেকশন যেটা আসে আমাদের, ইটস টু এক্সপেন্সিভ। যেমন ব্রেভের ক্ষেত্রে এটা তো বলা বাহুল্য এটা আসে, কিন্তু এটার ক্ষেত্রে মেইন যে কাজটা আমি করি, এক্সপান্ড দ্য ভ্যালু প্রাইস গ্যাপ বাই আইটেমাইজিং দ্য অফার উইথ প্রাইসেস অন ইউর সেলস পেজ। অর্থাৎ প্রাইস ইজ অনলি অ্যান ইস্যু ওয়েন দ্য ভ্যালু ইজ আনক্লিয়ার। আমাদের এই প্রবলেমটা সবার আছে, আমাদের প্রত্যেকের মধ্যে। আমি জিজ্ঞেস করলে এক এক করে সবাই একটা কথা বলবেন যে স্যার, মানুষ বলে আমার প্রোডাক্ট দাম বেশি। এটা বাংলাদেশ না, সারা পৃথিবীর কমন কথা বলবেই। প্রাইস ইজ অনলি অ্যান ইস্যু হোয়েন দ্য ভ্যালু ইজ আনক্লিয়ার। আপনি কি দিতেছেন, আপনার ভ্যালুটা যদি আপনি বুঝাইতে পারেন, মানুষ অনেক দাম দিয়ে প্রোডাক্ট কিনতেছে, আইফোন কিনতেছে না, হারমেসের 40 লাখ টাকার ব্যাগ কিনতেছে না, রোলেক্সের 20 লাখ টাকার ঘড়ি কিনতেছে না, কারণ ভ্যালুটা তারা কমিউনিকেশন দিয়ে বুঝাইতে পারতে হয়েছে। সো আপনার প্রোডাক্ট যদি আপনার কাস্টমার বলে যে দাম বেশি, তার মানে হচ্ছে আপনার কমিউনিকেশন দিয়ে ওই দামের ভ্যালুটা আপনি বুঝাইতে পারছেন না। কারণ দাম বেশি কেন বলবে? আপনি দেখবেন আপনি যেই প্রোডাক্ট এখন বিক্রি করেন, এর চেয়েও দামি প্রোডাক্ট অনেক আছে। ধরেন আমি 3 লাখ টাকার ব্রেভ বিক্রি করতেছি, বাট পৃথিবীতে এমন, যেমন আমি একটা মাস্টার মাইন্ড গ্রুপের মেম্বার আছি, ওই মাস্টার মাইন্ড গ্রুপে মেম্বার হইতে গেলে আপনাকে 35 লাখ টাকা পেমেন্ট করা লাগে 1 বছরে। তার মানে ওইখানে মাসে পেমেন্ট করা লাগে 3 লাখ টাকা। তার মানে এর চেয়ে হাই ভ্যালুর প্রোগ্রামও যখন আমি দেখছি আছে, তখন আমার কাছে মনে হয়েছে আচ্ছা 3 লাখ টাকা তো কিছুই না। তাহলে আমার ভ্যালুটা বুঝাইতে হবে, ভ্যালুটা বুঝাইতে পারলে আমারটাও বিক্রি হবে। সো আপনি যখন এখানে আটকে যাবেন যে আমার প্রোডাক্ট মনে দাম বেশি, এজন্য চলে না, তখন আপনি চিন্তা করবেন এইভাবে না, দাম কমানো না, আপনি চিন্তা করবেন আমি ভ্যালুটা কিভাবে ক্লিয়ার করতে পারি, এমন কি কন্টেন্ট বানাইতে পারি, কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করলে তার কাছে জিনিসটা ভ্যালুয়েবল মনে হবে। আমি ওই ভ্যালুটা ব্রেভে প্রেজেন্ট করতে পারছি বিদে মানুষ কিন্তু এই পেমেন্ট করে জিনিসটাতে জয়েন করে। নাম্বার 2 অবজেকশন যেটা, ইট ওন্ট ওয়ার্ক ফর মি। আচ্ছা ব্রেভে জয়েন করবে, এটা মনে হয় আমার জন্য কাজ করবে না। আপনার এই প্রোডাক্ট কিনবে, এটা কি আমার জন্য কাজ করবে ভাই? এই যে প্রশ্নটা, এটা কিন্তু প্রত্যেকের মনের ভিতরের প্রশ্ন। তাহলে এটা আপনি সলভ করবেন কিভাবে? ইনক্রিজ বিলিভেবিলিটি, রিজন টু বিলিভ থাকতে হবে, আরটিবি, অর্থাৎ সে যাতে আপনার কন্টেন্টটা, আপনার কমিউনিকেশনটা বিলিভ করে, রিজন টু বিলিভ, আরটিবি থাকবে। কিভাবে করবেন? এক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল যেটা, সেটা হলো সোশ্যাল প্রুফ অ্যান্ড কেস স্টাডিজ। আমাদের লং কোর্সে আপনারা জয়েন করার আগে আমাদের ইউটিউবে এখন অনেক ভিডিও, মানে আমাদের পার্টিসিপেন্টদের রেগুলার ভিডিও যায়। তো আপনারা যখন ভিডিওটা দেখছেন, তখন চিন্তা করছেন আচ্ছা এই লোকটা নর্থ সাউথে পড়াশোনা করে তার কোর্স করে এত প্রশংসা করতেছে, এই লোকটা অস্ট্রেলিয়া এম্বাসিতে কাজ করে সেখান থেকে প্রশংসা করতেছে, এত হাই প্রোফাইলের মানুষজন কোর্স করে ভ্যালু পাইছে, তার মানে আমিও করতে পারি। নিজের অজান্তে রিজন টু বিলিভটা কিন্তু আপনি পেয়ে গেছেন। এবং আমার যেহেতু ব্যক্তিগত বিজনেস আছে, আমার বিজনেসগুলো হয়তো আপনারা পেজ দেখতেছেন, ঘাটতেছেন, কন্টেন্ট দেখতেছেন, আমার প্রেজেন্টেশন দেখতেছেন, এই সবগুলো জিনিস মিলে কি হয়েছে, একটা রিজন টু বিলিভ পাইছেন যে উনি যে ক্লেমটা করতেছে, উনি যে এই প্রোডাক্টটা বলতেছে ভালো, এটার আসলে কোন কোন জায়গায় লজিক আছে। আপনারা লজিকগুলো খোঁজার চেষ্টা করেন। ওই লজিক্যাল জায়গাতে সবচেয়ে ভালো কাজ করে সোশ্যাল প্রুফ, যে আরো মানুষ দেখেন। আপনি বলছেন আপনার জন্য কাজ করবে না, আপনার চেয়ে দুর্বল মানুষ গ্রামে বসে ব্যবসা করতো, সেই মানুষ এখানে কাজ করছে। এই যে ব্রেভে যেমন আমাদের সিরাজুল হক ভাই, তার বিজনেস বন্ধ হয়ে যাচ্ছিল, সেইখান থেকে ব্রেভে জয়েন করে 3 মাস পরে এখন হাইয়েস্ট পিকে
সে বলতেছে স্যার জানুয়ারিতে আমি একটা বিগ ইনভেস্টমেন্ট নেবো ইন্টারন্যাশনাল, তার ব্যবসা এখন 23টা দেশে ছড়ায় গেছে। দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। যখন আমি এই অ্যাচিভমেন্টটা তুলে ধরছি আরেকজনের কাছে, তখন আরেকজন সিদ্ধান্ত নিচ্ছে যে ইয়েস। ঠিক একইভাবে আপনি যে প্রোডাক্ট এবং সার্ভিস বিক্রি করছেন এগুলোর সোশ্যাল প্রুফ, কেস স্টাডিজ, রিভিউ, টেস্টোমিনিয়াল এগুলো কালেকশন করেন, এগুলো আপনার ওয়েবসাইটে প্রেজেন্ট করেন। যদি ভিডিও নিতে পারেন বেস্ট, না নিতে পারলেও অ্যাটলিস্ট রিটেন ফরম্যাটে আপনি ফেসবুক গ্রুপে হোক, আপনার পেজের মাধ্যমে হোক, তাদের রিভিউ নেন। রিভিউ দেওয়ার জন্য প্রয়োজনে গিভ অ্যাওয়ে দেন, তাদেরকে পুরস্কার দেন যে আপনি এই প্রোডাক্ট ইউজ করে কেমন লাগছে এটা যদি রিভিউ দেন আপনি এই পুরস্কার পাবেন। এইভাবে আপনি ভালো ভালো ফিডব্যাকগুলোকে যদি একসাথে করেন, দিস ইজ দ্য বেস্ট মার্কেটিং টুল। কেন? কারণ মানুষের সবার মধ্যে এটা চিন্তা থাকে যে এই প্রোডাক্টটা কিনবো, এটা ভালো কিনা। আপনি তো আপনার প্রোডাক্ট ভালোই বলবেন, আমি তো আমার প্রোডাক্ট ভালোই বলবো, কিন্তু যখন আমার অডিয়েন্স বলতেছে, আমার স্টুডেন্টরা বলতেছে, আমার কাস্টমার আমার সম্বন্ধে ভালো বলতেছে, তখন কিন্তু কাস্টমার ওইটা বেশি বিলিভ করে। আপনি তো ভালো বলবেনই, কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে আপনার কাস্টমার ভালো বলতেছে কিনা ওইটাকে যদি আপনি প্রচার করেন, অন্যান্য কাস্টমাররা ওইটা থেকে বেশি বিলিভ করবে। এজন্য আপনার এইটা একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত যে আমি কত বেশি রিভিউ আমার যে এক্সিস্টিং কাস্টমার আছে তাদের থেকে কালেকশন করতে পারি। নাম্বার 3, আই ডোন্ট ট্রাস্ট ইউ। এটা কমন, আপনি যখন একটা প্রোডাক্ট বিক্রি করতে যাবেন মানুষের, এটা আমার ক্ষেত্রেও সত্য। এই ট্রাস্ট ইস্যুটা সলভ করার জন্য কি, ওই যে ফানেলের স্টেজগুলো দেখাইলাম আমরা, শোকেজ অথরিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি বাই টেলিং দ্য স্টোরি বিহাইন্ড দ্য প্রোডাক্ট। এক্ষেত্রে ফানেল যেমন একটা হেল্প করে, পাশাপাশি হেল্প করে আপনার যদি ফিজিক্যাল গুডস হয় তখন আপনি উৎপাদনের প্রসেস দেখাইতে পারেন, আপনি কালেকশন প্রক্রিয়া দেখাইতে পারেন যে কিভাবে আপনি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো দেখাইতে পারেন ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে, যে দেখেন আমার প্রোডাক্ট যে আপনারা কিনতে চাচ্ছেন, আমাদের প্রোডাক্টগুলো এইভাবে আমরা উৎপাদন করি, আমাদের প্রোডাক্টগুলো এইভাবে আমরা সোর্সিং করি, আমাদের এটা এইভাবে প্যাকিং করা হয়, আমাদের বিএসটিআই অ্যাপ্রুভ আছে, আমাদের আইএসও সার্টিফাইড আছে। এই সবগুলো জিনিস কি করে, ট্রাস্টকে গ্রো করে। দিস ইজ কল অথরিটি। আপনার এইগুলো দেখার কারণে তার মধ্যে সিদ্ধান্ত নিতে সহজ হয়, আচ্ছা এতগুলো জিনিস যেহেতু আছে তাহলে বিশ্বাস করা যায়, অর্ডার করা যায়। দ্যাটস দ্য প্রসেস। নাম্বার 4, আই ডোন্ট নিড ইট। কেউ হয়তো বলতে পারে যে না এটা আমার দরকার নাই, কিন্তু এই দরকার নাই কখন বলে, যখন সে বোঝে না। এই বিজনেস কোর্স ভাই বুঝছি, ব্যবসা মোটিভেশনাল স্পিচ দিবে, আমার দরকার নাই, এটা কখন বলে, সে যখন তার প্রবলেমটা অ্যাওয়্যার না। তখন আপনি কি করবেন, তার প্রবলেমটাকে, ওই যে বলছিলাম এজিটেট করবেন, তাকে যে কাটা ঘায়ে নুমে তার প্রবলেমটাকে আরো স্পষ্ট করে তার সামনে তুলে ধরবেন। অ্যান্ড প্রবলেম তুলে ধরে তাকে কি করবেন, ক্লিয়ারলি আর্টিকুলেট হাউ ইউর সলিউশন ক্যান হেল্প ওভারকাম ইউর কাস্টমার স্পেসিফিক পেইন পয়েন্ট। কাস্টমারের স্পেসিফিক প্রবলেমটাকে সলভ আপনার প্রোডাক্ট কিভাবে করতে পারে এটার বিভিন্ন রিজন আপনি তার সামনে তুলে ধরাবেন, তার প্রবলেমটাকে সামনে আনবেন যে দেখেন আপনার তো এই প্রবলেম, এটার সলিউশন এটা, এই প্রবলেমের জন্য এখন এইখানে আছেন, আমার এই সলিউশন আপনাকে ট্রান্সফর্ম করে এইখানে নিয়ে আসতে পারে। তখন সে আস্তে আস্তে বিলিভ করা শুরু করবে অ্যান্ড অর্ডার করবে। নাম্বার 5, আই হ্যাভ ট্রাইড দিস বিফোর অ্যান্ড ইট ডিডন্ট ওয়ার্ক। যদি কাস্টমারের ফিডব্যাক এটা আসে যে আপনি প্রোডাক্ট উপরে 4টা স্টেজ সাকসেসফুল, কাস্টমার প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনলো, কিনার পরে যদি ফিডব্যাক নেগেটিভ পান, কিনার পরে যদি দেখেন তারা হ্যাপি না, এবং বেশি পরিমাণে কাস্টমার, কিছু কাস্টমার আনহ্যাপি থাকবেই। আপনি ধরেন নিজের ওই যে বলে না কলিজা কেটেও যদি আপনি খাইয়ে দেন তারপরে কিছু কাস্টমার ওইখানে দোষ দেবে, এটা ট্রু, এটা আমরাও চেষ্টা করি সর্বোচ্চ, তারপরে হয়তো কিছু মানুষকে আমরা হ্যাপি করতে পারবো না। কিন্তু যদি এমন দেখা যায় যে আমার ম্যাক্সিমাম কাস্টমার এই সেম টাইপের অভিযোগ বারবার করতেছে, তার মানে সামথিং রং। তার মানে তখন আপনার কি হবে, অ্যানালাইজ দ্য ফিডব্যাক, তারা যে ফিডব্যাকগুলো দিল, কাস্টমার যে অভিযোগগুলো করলো, কারণ আপনার মোস্ট আনহ্যাপি কাস্টমার, ওই যে বলছে না একটা বিল গেটস, যে আপনার সবচেয়ে আনহ্যাপি কাস্টমার আপনাকে সবচেয়ে বেস্ট লার্নিংটা দিতে পারে। এখন উনি যখন এই প্রবলেমগুলো বললো, অনেকে ইগনোর করে যায়, আরে উনি বলবো আর ব্যস্ত থাক না, ওনার এই প্রবলেমটা ধরে দেখেন, ওই ফিডব্যাকটাকে আপনি অ্যানালাইজ করেন যে ইয়েস তার এই ফিডব্যাক থেকে আমি কি ডেভেলপ করতে পারি, ডেভেলপ অ্যাকর্ডিংলি। যখন ওই জায়গায় অভিযোগ আসতেছে তখন আর আপনি বুঝ দেওয়ার কিছু নাই, মোটিভেশনের কিছু নাই, তখন এক্স্যাক্টলি বুঝবেন আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের প্রবলেম। তখন আপনার সিম্পল সলিউশন হবে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসকে ডেভেলপ করা। তার মানে আপনার মার্কেটিং এর স্টেজগুলো ঠিক আছে, সব ওয়ার্ক করতেছে, ফানেল টার্মেল এভরিথিং ওকে, বাট আপনার প্রবলেম হইতেছে আপনার প্রোডাক্ট নিয়ে কাস্টমার হ্যাপি না। সো তখন ওই ফিডব্যাকগুলো ধরে আপনি আপনার মার্কেটিং জিনিসটাকে ডেভেলপ করবেন। এবার আসেন আমরা খুবই পাওয়ারফুল একটা লেসনে ঢুকবো, দ্য 10 ইমিউটেবল ল অফ মার্কেটিং। আপনারা জানেন যে 22 ইমিউটেবল ল অফ মার্কেটিং একটা বই আছে, বইটার লেখক হচ্ছেন আলরিজ অ্যান্ড জ্যাক ট্রট।
খুবই পাওয়ারফুল একটা বই, আমার সাজেশন থাকবে বইটা আপনারা কিনে পড়েন। ওই বই থেকে আমি বাছাই করে এই 22টা ল থেকে 10টা লকে আমি নিয়ে এসেছি, কারণ বই পড়লে বইয়ের এক্সাম্পলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারন্যাশনাল থাকে, অনেক কিছু আমরা রেলিভেন্সি খুঁজে পাই না, এই কারণে আমি এইটাকে জাস্ট আলোচনা এনেছি, কারণ মার্কেটিংয়ের জন্য এটা খুবই বোঝাটা ইম্পর্টেন্ট। খুবই পাওয়ারফুল একটা বই। এই বইয়ের প্রথম যে লটা, দ্য ল অফ লিডারশিপ। ল অফ লিডারশিপের মূল কথা হচ্ছে ইটস বেটার টু বি দ্য ফার্স্ট ইন দ্য মাইন্ড অফ ইউর অডিয়েন্স দেন টু বি দ্য ফার্স্ট ইন দ্য মার্কেট। সো এই লিডারশিপ ল বলছে যে আপনি যখন একটা প্রোডাক্ট মার্কেটে নামাবেন, যদি ফার্স্ট মুভারের বেনিফিটটা নিতে পারেন এটা বেটার, পাশাপাশি ফার্স্ট টু দ্য মাইন্ডও হবেন। অর্থাৎ প্রোডাক্টটা যদি আপনার মার্কেটে প্রথম, যেমন ব্রেভ প্রোডাক্টটা বাংলাদেশে এত হাই ভ্যালু প্রোডাক্ট মার্কেটে কখনো ছিল না, এটা মার্কেটে প্রথম আসছে, মানে এটার কিছু অ্যাডভান্টেজ কিন্তু আছে, মানুষ এখন এটা দিয়ে আমাকে অনেকে চিনে, মানে এটার উপরে আমার একটা ব্র্যান্ডিং দাঁড়ায় যাচ্ছে বিকজ অফ এটা আমি প্রথমে নামাইছি। এখন কেউ নামালে এটা কেউ ব্রেভের মতো এরকম জিনিসটা আসবে। সো আপনি চেষ্টা করবেন যে কোনো প্রোডাক্টে আপনি মার্কেটে ফার্স্ট হইতে পারেন কিনা। ফার্স্ট হলে বেনিফিট কি দেখেন, আমরা কিছু প্রোডাক্ট ওই যে ব্র্যান্ড, প্রথম যে ব্র্যান্ডটা মার্কেটে নামছে আমরা তাকে দিয়ে চিনি। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে দৌড় প্রতিযোগিতা, আপনাদের কি বলে মাইন্ড ডেভেলপমেন্টের ক্লাসে আমি পড়াচ্ছিলাম ওয়ারিয়র মাইন্ডসেটে, যে পৃথিবীতে 4 মিনিটের বা 4 মিনিটের কম সময়ে 1 মাইল দৌড়াইছে কে? আপনারা সবাই রজার বেনিস্টারের নাম বলে দিতে পারেন, কিন্তু দ্বিতীয় ব্যক্তিটাকে আমরা কিন্তু বলতে পারি না। তার মানে সব ক্ষেত্রে দেখবেন প্রথম ব্যক্তির একটা আলাদা প্রায়োরিটি থাকে। দ্বিতীয় ব্যক্তি কি ছিল? জন ল্যান্ডি। জন ল্যান্ডির নাম পৃথিবীর যদি 10 কোটি মানুষ জানে, আর রজার বেনিস্টারের নাম জানে 200 কোটি মানুষ। ডিফারেন্সটা দেখেন। এবং এটা যদি আমরা আমাদের পারিবারিক লাইফ, ব্যক্তিগত জীবন দেখেন, দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মায়েদেরকে ডাকা হয় বড় সন্তানের নামে, যে অমুকের মা, অমুকের বাবা, বিকজ অফ ওই সন্তানটা প্রথম হওয়ার কারণে মানুষের মাথায় ওই নামটা সেট হয় এবং তার নাম অনুযায়ী বাবা মাকে ওই নামের উপরে ডাকা হয়। তাহলে ফার্স্ট টু দ্য মার্কেট একটা বেস্ট স্ট্র্যাটেজি। আপনি যদি, যেমন হ্যাপিনেসের উপরে আমি বাংলাদেশে শুরু করি, পাগলামি ছিল আজ থেকে 4-5 বছর, এখন মানুষ বুঝতেছে, এখন প্রচুর মানুষ আমাকে ইনভাইট করে। আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসকে ট্রেনিং করাইলাম, আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র টিমকে করাইলাম, এই যে নেক্সট মান্থে আমি শপ আপে যাচ্ছি হ্যাপিনেসের উপর ট্রেনিং করাইতে। তার মানে বিগ বিগ ব্র্যান্ডগুলো এখন কি করছে, আমাকে এখন টপ অফ মাইন্ডে নিচ্ছে, বিকজ আমি ফার্স্ট মুভার ছিলাম, এজন্য হ্যাপিনেস নিয়ে কিছু হইলে আমাকে প্রথম ডাকে। দিস ইজ দ্য, এখন দেখবেন আমরা মার্কেটে কিনতে গিয়ে হারপিক দিই বলেন, হারপিক কিন্তু আসলে একটা প্রোডাক্ট, ব্র্যান্ডের নাম, নট প্রোডাক্ট। আমরা বলি না যে আমাকে টয়লেট ক্লিনার দেন, আমরা কি বলি? একটা হারপিক দেন। হয়তো আমাকে অন্য একটা ধরাই দিচ্ছে, কিন্তু তারপর আমি হারপিক মাথার সেট হয়ে গেছে। আমরা হোন্ডা বলি, হোন্ডা মানে কি? মোটর সাইকেল। আমরা মোটর সাইকেল বা বাইক না বলে আমরা বলি হুন্ডা। হুন্ডা শব্দটা কেন? হুন্ডা এই জিনিসটাকে প্রথম পৃথিবীতে। আমরা ভেসপা বলি, আমরা বলি একটা ভিমবার নিয়ে আসো তো, বাট আমরা আসলে চাই যে আমরা ডিশ ওয়াশার চাই, ডিশ ক্লিনার চাই। তো এই ফার্স্ট মুভারের বেনিফিট, আপনি যখন কোনো কিছু ডিফারেন্ট ওয়েতে ইউনিকলি মার্কেটে আনবেন, তখন কিন্তু এই বেনিফিট নেওয়াটা সহজ। দেখেন এই যে হুন্ডা যখন জাপানে লঞ্চ করে, তখন তারা মোটরসাইকেল দিয়ে লঞ্চ করার কারণে তাদের ব্র্যান্ডিং জাপানে মোটরসাইকেল হয়ে গেছে। জাপানে গিয়ে যদি আপনি বলেন যে আমি একটা হুন্ডা কিনবো, তখন জাপানের মানুষ বলবে আপনি একটা মোটরসাইকেল কেনার কথা বলতেছেন। আবার আমেরিকাতে হুন্ডা মোটরসাইকেলের চেয়ে গাড়ি দিয়ে ব্র্যান্ডিং ভালো করছে। আমেরিকাতে ইভেন হুন্ডা, টয়োটা এবং নিসানের চেয়েও বেশি বিক্রি হয়। তো আমেরিকাতে আপনি যদি বলেন যে আমি একটা হুন্ডা কিনবো, তারা বলবে কি অ্যাকর্ড কিনবা না সিআরভি কিনবা না ভেজেল কিনবা হুন্ডা। তার মানে তখন গাড়ির পজিশনিংটা আসতেছে। সো ল অফ লিডারশিপ হচ্ছে আপনি যদি মার্কেটে প্রথম হতে পারেন এবং প্রথম হয়ে যদি আপনি ভালো পারফর্ম করতে পারেন, তাহলে আপনি অটোমেটিক্যালি একটা এক্সট্রা বেনিফিট পাবেন, যেই বেনিফিট দিয়ে আপনি মার্কেট লিডার আপনার জন্য হওয়াটা সহজ। সো আপনি দেখেন এমন ইউনিক কিচ্ছু করা যায় কিনা যেটা দিয়ে আপনি মার্কেটে প্রথম। যেমন আমি হ্যাপিনেসটা খুঁজে মুজে বের করছি, এটা দিয়ে প্রথম। আমি একটা হাই ভ্যালু প্রোডাক্ট ব্রেভ দিয়ে বের করছি যে না এটা আমি প্রথম। আপনি দেখেন এমন কি বের করা যায়। যেমন MBA 3D MBA একটা জিনিস দিয়ে বের করে আমি বাংলাদেশে প্রথম। অনেকে এটা ভাবে না, হয়তো এখন অনেকে করবে, বাট এই যে ফার্স্ট মুভারের বেনিফিটটা আপনাকে কি করবে? লিডার হিসেবে তৈরি করবে। সো দিস ইজ কল ল অফ লিডারশিপ। তারপরে দ্বিতীয় যে লটা, সেটা হচ্ছে ল অফ দ্য ক্যাটাগরি। এখন আপনি এমন হইতেই পারে অবশ্যই যে আপনি এখন ফার্স্ট টু দ্য মার্কেট হওয়ার সুযোগ নাই, তখন দ্য ল অফ ক্যাটাগরি রুলসটা আপনাকে বলছে ইফ ইউ ক্যান বি দ্য ফার্স্ট ইন দ্য ক্যাটাগরি, ক্রিয়েট এ নিউ ক্যাটাগরি হোয়ার ইউ ক্যান বি দ্য লিডার। আপনি হয়তো মার্কেটে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এটার ফার্স্ট হওয়ার কোনো
জায়গা মার্কেটে ওই প্রোডাক্টের ক্ষেত্রে নাই, বাট আপনি চাইলে একটা ডিফারেন্ট ক্যাটাগরি লাইনকে ইন্ট্রোডিউস করাইতে পারেন, ওই ক্যাটাগরি লাইনে আপনি আবার প্রথম হইতে পারেন। যেমন বাংলাদেশে রুচি যখন চানাচুর নিয়ে মার্কেটে নামার প্ল্যান করলো, তখন ওই সময়ে বোম্বে চানাচুর, বোম্বে সুইটস খুব বিখ্যাত ব্র্যান্ড, আপনারা জানেন একটা ক্লাসিক চানাচুরের ব্র্যান্ড। সো বোম্বে সুইটস ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এত স্ট্রংলি চলে গেছে, এইখানে নতুন কেউ আইসা যে মার্কেটে পজিশন করবে এটা খুব টাফ। তখন কি করলো বোম্বে, রুচি বারবিকিউর একটা সেগমেন্টে তারা প্রথম শুরু করলো, কারণ বোম্বে তো ক্লাসিক চানাচুর করে। রুচি বারবিকিউটা যখন করলো, বারবিকিউতে কিন্তু আবার রুচি সবার আগে। দেখেন বারবিকিউ চানাচুর বললে আপনার মাথায় রুচি চলে আসে, তার মানে বোম্বে সুইটসের স্ট্রং মার্কেট থাকার পরেও ও কিন্তু মার্কেট লিডার। তখন রুচি একটা ডিফারেন্ট লাইন আপ দিয়ে মার্কেটে ঢোকার চেষ্টা করলো, যেই লাইন আপটা হচ্ছে রুচি বারবিকিউ, রুচি ঝাল চানাচুর, ঝালি জাদু, এই যে বিভিন্নভাবে ঝাল জিনিসটাকেও মার্কেটে ঢুকাইলো। তো এই যে বারবিকিউ দিয়েও কিন্তু মার্কেটে ওই ফার্স্ট মুভারের মতোই একটা বেনিফিট নিল। দিস ইজ কল দ্য ল অফ ক্যাটাগরি, যে আপনি একটা স্পেসিফিক ক্যাটাগরিতে ডিফারেন্ট একটা কমিউনিকেশন দিয়ে আপনি কিন্তু, ও কিন্তু রেড ওশান থেকে বেরোয় আসলো। দেখেন দিস ইজ কল ব্লু ওশান, রুচি বারবিকিউ। তারপরে 3 নাম্বার ল হচ্ছে দ্য ল অফ দ্য মাইন্ড। ল অফ দ্য মাইন্ড কি বলছে? ইটস নট অ্যাবাউট বিইং দ্য বেস্ট, সেরা হওয়ার চেয়ে ইম্পর্টেন্ট, মানে বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার চেয়ে ইম্পর্টেন্ট, ইটস অ্যাবাউট বিইং দ্য ফার্স্ট ব্র্যান্ড দ্যাট কামস টু মাইন্ড ইন পার্টিকুলার ক্যাটাগরি। আপনি হয়তো বেস্ট প্রোডাক্ট বানাইতে পারছেন না, মানে বিশ্ব সেরা না, কিন্তু আপনি যদি ওই ক্যাটাগরিতে পার্টিকুলার সেগমেন্টে কাস্টমারের মাইন্ডে থাকতে পারেন, তাহলে টপ অফ মাইন্ডে থাকা মানে মানুষ আপনার প্রোডাক্ট কিনবে। যেমন ধরেন বাংলাদেশের নুডলসের ব্র্যান্ড প্রথম ইন্ট্রোডিউস করে ফুজি, কিন্তু তখন আপনারা নিশ্চয়ই জানেন যারা গ্রামে বড় হয়েছেন, বিশেষ করে আমি দেখেছি ছোটবেলায়, যে বাংলাদেশের মানুষ নুডলস খেতে চাইতো না, নুডলসকে কেঁচোর মতো মনে করতো। এই কেঁচোর মতো জিনিস কি খায়? ঈদের সময় শুরুর দিকে যারা নুডলসগুলো একটু ধনী ফ্যামিলি, একটু এডুকেটেড, একটু সচেতন ফ্যামিলি রান্না করতো, ইভেন সাধারণ গ্রামের মানুষ এটাকে কেঁচোর সাথে মিলাই ফেলতো, বিদায় নুডলস মানুষ খেতে চাইতো না। এই কারণে ফুজি কিন্তু আর কোন বাংলাদেশে দাঁড়াইতে পারে নাই। কিন্তু ম্যাগি 2 মিনিটস নুডলস ক্যাম্পেইন দিয়ে, ম্যাগি 2 মিনিটস নুডলস ব্যাপকভাবে কি করছে, মার্কেটে সম্প্রসারণ করছে। এই 2 মিনিটস কথাটা দিয়েও যখন ঢুকে গেছে, তখন বাচ্চারা হুটহাট ক্ষুধা লেগে যায়, হুটহাট খাবার চায়, হঠাৎ করে ঘরে খাবার রেডি করার মতো কিছু থাকে না, নতুন করে কোনো কিছু রান্না করা কঠিন হয়। তো ম্যাগি তখন কি করলো, 2 মিনিটস দিয়ে ও মার্কেটে এমনভাবে চলে গেছে মানুষের মাথায়, মানে ওই কেঁচোর জিনিসটাকেও মানুষের মাথা থেকে আউট করে ফেলছে। অ্যান্ড ও কি হয়ে গেল, ফার্স্ট টু দ্য মাইন্ড, অর্থাৎ মানুষের মাইন্ডে সে এমন একটা জায়গা দখল করছে খুবই স্ট্রং। এইভাবে কিন্তু দারুণ একটা মার্কেট, ম্যাগি লম্বা সময় ওর একটা কন্ট্রোভার্সি হওয়ার আগ পর্যন্ত কিন্তু একটা বিশাল মার্কেট তৈরি করছে এবং মার্কেট লিডার লম্বা সময় বাংলাদেশে ছিল। পরবর্তীতে যদিও মিস্টার নুডলস আবার দখল করেছে। সো আমরা এই 3টা লতে যেটা বুঝলাম, হয় মার্কেটে প্রথম হন, অথবা ক্যাটাগরিতে আপনি একটা ডিফারেন্ট কিছু ইন্ট্রোডিউস করে প্রথম হন, অথবা ল অফ মাইন্ডে আপনি কি চান, মানুষের প্রোডাক্ট হয়তো ম্যাগির চেয়ে ফুজি ভালো, প্রোডাক্ট হয়তো কোকোলা ভালো, বাট ম্যাগিটা মানুষের মাইন্ডে থাকা মানে দোকানে গিয়ে মানুষ বলতেছে ম্যাগি দেন। সাবান হয়তো লাক্সের চেয়ে অন্যটা ভালো, কিন্তু লাক্স সারাক্ষণ বিজ্ঞাপন দিয়ে যখন আপনার টপ অফ মাইন্ড দখল করে নিছে, আপনি কিন্তু সুন্দর করে যায় বলতেছেন যে ইয়েস আমাকে লাক্স সাবান দেন। এখন দেখেন এইখানে একটা খুবই পাওয়ারফুল একটা জিনিস শেয়ার করি। আপনারা নিশ্চয়ই হালাল সাবানের কথা জানেন। তো এই হালাল সাবান মার্কেট যখন ব্যাপক ডমিনেট করে, এই ডমিনেটিং অবস্থায় তখন লাক্স সাবানের বিক্রি কমে যায়। তখন লাক্স সাবান একবারের জন্য কিন্তু বলে নাই যে আমরাও হালাল, ও কিন্তু একটা ডিফারেন্ট জায়গা দিয়ে পুরো জিনিসটা মার্কেটে পারসেপশনটাকে তৈরি করার চেষ্টা করছে। তার মানে হচ্ছে আপনি একটা ডিফারেন্টভাবে, এবং ওর ডিফারেন্ট জায়গাটা কোনটা ছিল, লাক্স গবেষণা করে দেখলো যে বাংলাদেশের মানুষ যেমন মুসলিম অধ্যুষিত, তারা ইসলাম ধর্মের প্রতি অনুগত, পাশাপাশি বাংলাদেশের মানুষ আবার আরেক জায়গাতে খুব দুর্বল, তারা প্রচুর পরিমাণে হিন্দি সিনেমা দেখে। খেয়াল করে দেখেন, এটা 2000 আগে পরের দিকের ঘটনাগুলো আপনি মিলান, প্রচুর পরিমাণে হিন্দি সিরিয়াল দেখে। তখন লাক্স চিন্তা করলো আমি হালালের কনসেপ্টে যাব না, আমি ডিফারেন্ট একটা রুটে যাব। এই রুটটা কি হবে, ও হিন্দি সিনেমার যে নায়িকাগুলো তখন সুপারস্টারগুলা, কারিনা, কারিশমা, ঐশ্বরিয়া, দীপিকা, ক্যাটরিনা, এদেরকে সামনে নিয়ে আসলো। দেখেন সম্পূর্ণ বিপরীত একটা জায়গা থেকে আনলো। এবং এইখানে এরকম একটা ল আমাদের কিন্তু আছে, দ্য ল অফ অপোজিট রিলেটেড যেহেতু চলে আসলো, আমি এটা একটু শেয়ার করে ফেলি। দ্য ল অফ অপোজিট বলতেছে কি, ইফ ইউ আর শুটিং ফর সেকেন্ড প্লেস, ইউর স্ট্র্যাটেজি ডিটারমাইন্ড বাই দ্য লিডার।
অর্থাৎ আপনার লিডার যা করছে হুবহু কপি করা মানে আপনি শেষ। কারণ আপনি যদি লিডারের মতো হন তাহলে মানুষ বলবো লিডার তো আছে, আবার তুমি কেন? এখন আপনি যদি গায়ক হয়ে বলেন যে আরে আমার ওই ফ্রেন্ডটা সেরকম গান গায়, ওর কণ্ঠ ওর গায়কী পুরা তাহসানের মতো, যখন আপনি এটা বলবেন আমাকে, আমি তখন কি বলবো? যদি তাহসানের মতোই হয় তাহলে তাহসানই তো আছে ভাই, ওরে আর কি দরকার? তার মানে ওকে একটা অপোজিশন, একটা ডিফারেন্ট, যেমন ধরেন সে ফর হিরো আলম, ও সম্পূর্ণ একটা অপোজিট জায়গা ও দখল করছে, ওর একটা অডিয়েন্স আছে, ও তাহসানের মতো না, কারো মতো না, ও ওর মতো। ল অফ অপোজিটটা ব্র্যান্ডের ক্ষেত্রে, যে কম্পিটিশনের ক্ষেত্রে মাথায় রাখা দরকার। যারা বিশেষ করে এই যে আমার কোর্সে অন্যান্য ট্রেনিং একাডেমি থেকে জয়েন করে বা কন্টেন্ট নেওয়ার জন্য বিভিন্নভাবে, আমি তাদেরকে একটা কথা সবসময় ক্লিয়ারলি বলি যে আপনি মার্কেটে লিডার হন অথবা সেকেন্ড প্লেস হন, যেই প্লেসই হন, আপনার স্ট্র্যাটেজিটা কি হবে? আমার কন্টেন্ট নেওয়া না, আপনার স্ট্র্যাটেজিটা হবে আমি যা যা করছি তার অপোজিট জিনিস করা। যেমন আমি কি করছি, আমি 2 ঘন্টার ক্লাস 4 ঘন্টা করাই। এখন এটা একদিকে পজিটিভ, আপনার কাজ হবে আপনি 2 ঘন্টার ক্লাস 2 ঘন্টায় করাবেন। তখন বলবেন যে আরে বাংলাদেশে অনেক ট্রেনার আছে তারা 2 ঘন্টার ক্লাস 4 ঘন্টা শিডিউল মেনটেন করে না, এলোপাথারি করে। তাহলে কি হলো? আপনি পুরো অপোজিট জায়গায় একটা প্লেসমেন্ট নিজে রেডি করলেন। সো এরকম মানে এইভাবে কিন্তু এই যে দেখেন লাক্স কিন্তু ও বলে না আমিও হালাল, ও অপোজিট একটা জায়গা রেডি করছে, যে দেখছে বাংলাদেশের যেমন ওই সিম্প্যাথি আছে, আবার বাংলাদেশের মানুষ যেহেতু প্রচুর হিন্দি মুভি টুভি দেখে, হিন্দি নায়িকাদেরকেও যখন মার্কেটিং করছে কিন্তু লাক্স, দিন শেষে লাক্স কিন্তু ঠিক নিজের জায়গা দখল করে নিছে। এখানে বাংলাদেশে যদি এখন রাইভালরি দেখেন নগদ এবং বিকাশের, বিকাশ কি করছে? মার্কেট এক্সপান্ড করছে, ও মার্কেট নিজে তৈরি করছে। নগদ ওই মার্কেটে একটা ডিফারেন্ট জায়গা, ও পজিশনিংটা করতেছে কোন জায়গায়? কস্টিং এর জায়গায়। বিকাশের ওই দুর্বলতাটাকে হিট করছে। আবার দেখেন মার্কেটে গ্রামীণ ফোন খুবই স্ট্রং একটা জায়গাতে আছে। এয়ারটেল কি করছে? গ্রামীণ ফোন যেহেতু একটু কর্পোরেট বিহেভিয়ার করে, ওর ভাষা, ওর কমিউনিকেশন, ওর টার্গেট অডিয়েন্স যেহেতু কর্পোরেট রিলেটেড, এয়ারটেল সম্পূর্ণ উল্টা স্ট্র্যাটেজিতে হাসতেছে। ওর স্ট্র্যাটেজি হচ্ছে যে আমি ইউথদের নিয়ে কাজ করব, এয়ারটেল বাজ ক্রিয়েট করব। ও বলতেছে এটা বন্ধুত্বের নেটওয়ার্ক, ও বলতেছে এটা হচ্ছে গ্রামীণ ফোনকে খোঁচা দিয়ে বলতেছে এটা চাচ্চুদের নেটওয়ার্ক। তার মানে ডিফারেন্ট একটা পজিশন দাঁড় করানো। সো আপনি যখন দেখবেন যে মার্কেটে কম্পিটিশন, তখন আপনার কাজ হবে যে মার্কেটে আরেকজন যেটা ভালো করতেছে সে কি করতেছে তার উল্টা একটা জায়গা আপনার তৈরি করা। তখন আপনি অটোমেটিক্যালি একটা মার্কেট কিন্তু সুন্দর করে তৈরি করে ফেলতে পারবেন। সো এই লগুলো খুবই ইন ডেপথ আলোচনার মতো, তারপর আমি চেষ্টা করছি অল্প মানে সময়ের মধ্যে জিনিসটা কভার করার জন্য। তারপরে ল অফ পারসেপশন। মার্কেটিং ইজ নট অ্যাবাউট প্রোডাক্ট বাট অ্যাবাউট পারসেপশনস। ইটস হাউ ইউর কাস্টমার পারসিভ ইউর ব্র্যান্ড দ্যাট ম্যাটার্স। আমরা আসলে প্রোডাক্ট কিনি না, আমরা কিনি পারসেপশন। ওই প্রোডাক্ট সম্বন্ধে আমার যে থিঙ্কিং, তার উপরে ভিত্তি করে আমরা প্রোডাক্ট কেনার ডিসিশন নেই। আমরা কিন্তু ট্রুলি স্পিকিং প্রোডাক্ট কিনি না। আপনি আড়ংয়ের কথাই যদি চিন্তা করে দেখেন, আড়ংয়ের প্রোডাক্টগুলো গ্রামের সাধারণ আর্টিজানরা বানাচ্ছে, সাধারণ মানুষ বানাচ্ছে। তো এই আড়ংয়ের প্রোডাক্টটি ওই সাধারণ মানুষ যদি মার্কেটে বিক্রি করতে যায়, তাদের থেকে কেউ কিনবে না। তো ওই গ্রামগঞ্জে থেকে এনে প্রোডাক্টগুলোকে আড়ং কি করছে? একটা ব্র্যান্ড বানাইছে, যেই ব্র্যান্ডটা আমাদের মাথায় একটা গুড পারসেপশন ক্রিয়েট করেছে। ওই পারসেপশনের কারণে আমি আড়ং থেকে 10,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে আমি গুড ফিল করি। আমি যে আড়ংয়ের 10,000 টাকা পাঞ্জাবি পরে ঘুরতেছি, এটা আমার আশেপাশে 10 জন মানুষ, 500 জন মানুষও দেখলে এটা বুঝবে না, কিন্তু আমি বুঝতেছি। দ্যাট ইজ মাই পারসেপশন। এই যে পারসেপশনটা আড়ং ক্রিয়েট করলো, এই ক্রিয়েটের কারণে কিন্তু আড়ং সাধারণ পাঞ্জাবির চেয়ে, সাধারণ শাড়ির চেয়ে, সাধারণ পোশাকের চেয়ে বেশি দামে প্রোডাক্ট বিক্রি করে। দ্যাটস কল দ্য পারসেপশন। সো আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন, এইটার কিরকম পারসেপশন আপনি মানুষের মাইন্ডে ক্রিয়েট করতে পারছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই পারসেপশনের উপর বেস করেই মূলত মানুষ আপনার প্রোডাক্ট কেনার জন্য ডিসিশন নেবে। অ্যান্ড 5 নম্বর ল যেটা, দ্য ল অফ এক্সক্লুসিভিটি। এক্সক্লুসিভিটি কি? 2 companies cannot own the same word in the prospect's mind. খুবই পাওয়ারফুল, লেসনটা খেয়াল করবেন। 2 companies অথবা 2 brand cannot own the same word in prospect's mind. You must be exclusive in your positioning. 2টা কোম্পানি কখনো একটা ওয়ার্ড দিয়ে কাস্টমার মাইন্ডে পজিশন করতে পারে না। কাজেই
এই ল অফ এক্সক্লুসিভিটি অনুযায়ী আপনি যখন আপনার ব্র্যান্ড দাঁড় করাবেন, আরেকজন যদি তার প্রোডাক্টকে সেরা বলে, আপনি গিয়ে আর সেরা বলবেন না, কারণ অলরেডি সেরার ওয়ার্ডটা সে ওন করে ফেলছে। যেমন আমি হ্যাপিনেস নিয়ে কথা বলি, এখন আপনি যদি আমার মতো এরকম ট্রেনিং এর ব্র্যান্ড বানান, তাহলে আপনার কাজ হবে হ্যাপিনেস ওয়ার্ডটাকে অ্যাভয়েড করে ইটসেলফ যদি হ্যাপিনেস নিয়েও আপনি কাজ করেন, হয়তো এটার পরিবর্তে ওয়েলনেস অথবা পিস অথবা মেন্টাল পিস এই টাইপের ওয়ার্ডিং করা। কারণ এটার উপরে অলরেডি একটা পারসেপশন এক্সক্লুসিভিটি আমি তৈরি করেছি। যখন আপনি বলবেন, মানুষের আমার কথা রিকল হবে। দেখেন অ্যারোমেটিকের ওই হালাল সাবানের সময় যদি লাক্সো বলতো আমিও হালাল, তাহলে অ্যারোমেটিকটা রিকল হইতো। এবং এটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে স্যান্ডেলিনা অ্যান্ড লাক্স স্যান্ডালউড সোপ। স্যান্ডালিনা লম্বা সময় ধরে মার্কেটে এই যে চন্দনের যে সাবান, এই সেগমেন্টটাতে অনেক ভালো করছিল। তো ইউনিলিভার টিম এটা নিয়ে রিসার্চ করলো, অ্যানালাইসিস করলো, তারা দেখলো যে বাহ, চন্দনের সাবানের একটা ভালো মার্কেট আছে, এবং ডে বাই ডে আস্তে আস্তে করে স্যান্ডালিনা গ্রোয়িং ভালো করছে, এবং লাক্স সাবানের অনেক কাস্টমার স্যান্ডালিনা কিনতেছে, বা ডাবের অনেক কাস্টমার স্যান্ডালিনা কিনতেছে। তখন ইউনিলিভার টিম তারা একটা প্ল্যান করলো যে আমরাও একটা কাজ করি, আমরা একটা স্যান্ডাল স্যুপ নামাই ফেলি, স্যান্ডাল সোপ। এই স্যান্ডাল সোপ নামাইলে তাহলে স্যান্ডালিনার কাস্টমারগুলোকে আমরা পেয়ে যাব, তাহলে আমার লাক্স আর ডাব নিরাপদ রইল, আমি স্যান্ডালউডের সাথে স্যান্ডালিনা ফাইট করবে। কিন্তু এই জিনিসটা বুমেরাং হলো, এটা তাদের জন্য হিতে বিপরীত বয়ে আনলো। আলটিমেটলি লাক্স স্যান্ডালউড সাবান নামাইলো, মেহজাবিনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো, দারুণ দারুণ বিজ্ঞাপন বানাইলো। বানানোর পরে তারা নেট রেভিনিউ ম্যানেজমেন্ট, আপনাদের এটা নিয়ে ক্লাস আছে, আলাপ করব, নেট রেভিনিউ ম্যানেজমেন্ট হিসাব করে দেখলো যে ডাভ লাক্স আগে যা বিক্রি করতো, লাক্স স্যান্ডালউড নামানোর পরে ওভারঅল সেল ইউনিলিভারের সাবানের মার্কেট শেয়ার কমে গেল। ওরা অবাক, ঘটনা কি হইল? পরে রিসার্চ করে যেটা দেখলো, যখন লাক্স স্যান্ডালউড সাবানকে ইন্ট্রোডিউস করাইছে, এখন মানুষ লাক্স স্যান্ডালউডের বিজ্ঞাপন দেখতেছে, আগে শুধু স্যান্ডেলিনা দেখতো, এখন যখন ওইটা স্যান্ডালউডের বিজ্ঞাপন দেখতেছে, দেখা মাত্র তার মাথায় স্যান্ডেলিনা কাজ করে। বিজ্ঞাপন দেখে লাক্স স্যান্ডালউড, মানুষ মনে করো আচ্ছা স্যান্ডেলিনি, মানুষ বলে একটা স্যান্ডেলিনা সাবান দেন, দোকান থেকে মানুষ গিয়ে কিনে ফেলে স্যান্ডেলিনা। আলটিমেটলি ওইটা নামানোর কারণে স্যান্ডেলিনার বিক্রি বেড়ে গেল। কি আশ্চর্য ঘটনা! তার মানে ল অফ এক্সক্লুসিভিটি যেই লটা, এই লটা ইউনিলিভার তখন ফেল করছে মানতে, বিধায় আলটিমেটলি তারা পরবর্তীতে কিন্তু এটা অফ করে দিয়েছে। এবং সেম ইউনিলিভারের মতো দেখেন ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিও কিন্তু এরকম ভুল করে। এবং সেম টাইপের আরেকটা ভুল তারা করেছে, যেটা দেখেছেন যে আয়ুষকে নামাইছে বিশাল করে লঞ্চ করে, আয়ুর্বেদ এটা সেটা। এখন এট এ টাইম ওর যখন লাক্সের মতো ব্র্যান্ড আছে, ওর যখন ডাবের মতো ব্র্যান্ড আছে, তখন যদি ও আবার আয়ুর্বেদ বলে, এটা কিন্তু একটু হলেও ধাক্কা খায়। এবং আলটিমেটলি দেখলো যে ওই নেট রেভিনিউতে সেম প্রবলেম। সো ল অফ এক্সক্লুসিভিটিটা আমরা একটু খেয়াল রাখবো, যে আমরা এমন কোনো প্রতিযোগী, আজকে যদি বিগ ব্র্যান্ডগুলো ওয়ার্ল্ডের একসাথে আপনি নাম লিখেন এবং পাশাপাশি তাদের ইউএসপি এক্সক্লুসিভিটি দেখেন, প্রত্যেকটা দেখবেন আলাদা, কারোটার সাথে কারো মিল নাই। স্যামসাং এক কথা বলতেছে, আবার আইফোন আরেকভাবে কথা বলতেছে, আজকে নাইকি একভাবে বলতেছে, এডিডাস আরেক জায়গায় বলতেছে, কারোর সাথে কারোটা একই রকম না। কারণ যখনই এটা একই রকম, মতো মানে আপনারটা ব্র্যান্ড না। যে আমি তাহসানের মতো গাই, তার মানে আপনি গায়ক না, তাহসানই তো আছে। আমি অমুকের মতো ট্রেনিং করে, তার মানে আপনি ট্রেনার না, আপনি তো অমুক তো আছেই। সো এই জায়গাটা খেয়াল রাখতে হবে, যে আপনি আপনার মতো হন, আপনার ব্র্যান্ড, আপনার প্রোডাক্ট আপনার মতো, সেটা কোয়ালিটি যেরকমই হোক, ওইটা তখন ইউনিক এক্সক্লুসিভ ওই জায়গাতে। সো আমরা এবার আসি 6 নাম্বার ল, দ্য ল অফ ডুয়েলিটি। ল অফ ডুয়েলিটি কি বলছে? যে পৃথিবীর সবকিছুকে যদি আপনি দেখেন, সবকিছুতে এই দুইটা জিনিস পাবেন, অপোজিশন দুইটা জিনিস। কি রকম? আপনি দেখবেন যে সৃষ্টিকর্তা আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, নারী এবং পুরুষ। আপনি যদি দেখেন একদিকেই যে এখন রাত, আবার সকালবেলা দিন হচ্ছে, অপোজিট। মানে প্রত্যেকটা জিনিসের একটা অপোজিশন পার্ট আছে, ডুয়েলিটি, মানে জোড়ায় জোড়ায় দেখবেন পৃথিবীর সবকিছু। এটা যদি রাত দিন বা মানুষের ক্ষেত্রে না, এটা যদি প্রোডাক্টের ক্ষেত্রে আসেন, পৃথিবীর টপ প্রোডাক্টের নামগুলো যদি আপনি চিন্তা করে দেখেন, এগুলোর ব্র্যান্ড নেম বের করলে আপনি দেখবেন 2টা করে ব্র্যান্ডের নাম আসে সকল প্রোডাক্টের ক্ষেত্রে ঘুরে ফিরে। টপ 2টা, একটা হলো মার্কেট লিডার, একটা মার্কেট চ্যালেঞ্জার। বাংলাদেশে যদি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বলেন, বিকাশ, নগদ, এর পরেরগুলো অনেক দূরত্বে আছে। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দল বলেন, বিএনপি, আওয়ামী লীগ, এর পরেরগুলো অনেক দূরে আছে। এরকম দেখবেন যে প্রত্যেক জায়গায় আপনি মিলেলে অবাক লাগবে আপনার কাছে। এটাকে ওই লেখক এই বইয়ের নাম দিয়েছেন দ্য ল অফ ডুয়েলিটি।
ইন ফ্রি মার্কেট সিস্টেম এভরি মার্কেটিং অপরচুনিটি হ্যাজ অ্যান ইকুয়ালি স্ট্রং অপোজিশন, অর্থাৎ কেউ এককভাবে রাজা না। আজকে আমেরিকা যান, রিপাবলিকান ডেমোক্রেটিক, অপোজিটে দেখবেন যে সুন্দর করে জিনিসটা আছে। এখন এটার একটা এক্সাম্পল ওই বইটাতে আছে। 1969 সালের এই বইয়ের লেখকদের একটা রিসার্চ করলেন, সেই রিসার্চে 3টা ব্র্যান্ডকে উনি নিলেন। 3টা ব্র্যান্ডের রিসার্চ করে দেখলেন যে ওই সময় মার্কেট লিডার যে তার মার্কেট সাইজ হচ্ছে 60% বা 65%, আর ওই সময় মার্কেট চ্যালেঞ্জার পরবর্তী যে ব্র্যান্ড তার মার্কেট শেয়ার হচ্ছে 25%, অ্যান্ড আরেকটা ব্র্যান্ড ওই সময় 3 নম্বর অবস্থান আছে, তার মার্কেট শেয়ার হচ্ছে 6%। এবং তারা যেটা বলছে লং রানে আসলে খেলাটা হয়ে যায় 2 জনের। এবং 22 বছর পরে তারা সেম রিসার্চটা আবার করে দেখলো যে ওইখানের যে টপ ব্র্যান্ড ছিল 65 বা 60%, তার মার্কেট শেয়ার কমে চলে আসছে 45, আর যে 25-এ ছিল সে চলে গেছে 30-তে, অ্যান্ড যে 6%-এ ছিল ওরটা কমে হয়ে গেছে 3%। সো আলটিমেটলি এই ব্র্যান্ডগুলোর নাম হচ্ছে কোক, পেপসি অ্যান্ড আরসি। এখানে একটু ভুল আছে, পেপসিটা 30% হবে, কোক 45, পেপসি 30, অ্যান্ড আরসি চলে আসলো কত 3%-এ। আলটিমেটলি খেলাটা এখন দেখেন কোক আর পেপসির, 2 জনের এখন হাঙ্গামা চলতেছে কে কাকে বিট করবে। আজকে যদি আপনি বার্গারের মার্কেট চিন্তা করে দেখেন, আপনি বার্গার কিং পাবেন, ম্যাকডোনাল্ডস পাবেন, এইভাবে সব জায়গায় বাংলাদেশেও দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে এরকম মানে অপোজিশন একটা করে ব্র্যান্ড থাকে। সো আপনি তাহলে আপনার এই লটা বুঝে কাজটাকে, আপনার কাজ হবে যে আপনি সবসময় এই টপ 2 এর মধ্যে থাকা, হয় মার্কেট লিডার হওয়া অথবা মার্কেট অপোজিশন হওয়া। আপনাকে এমন একটা জায়গা দখল করতে হবে যে আপনি মার্কেট লিডার, আপনাকে কেউ ডোমিনেট করতে পারছে না, অথবা আপনি মার্কেট চ্যালেঞ্জার, আপনি একটা ডিফারেন্ট রুটে ডিফারেন্ট আলোচনা দিয়ে ডিফারেন্ট ভাবে একটা পজিশন বিল্ড করে রাখবেন, যেখানে মার্কেট লিডার হয়তো এই জাতীয় কথা বলছে না। যেমন ধরেন কোক, পেপসি কি করছে, কোক যখন একটা ক্লাসিক ব্র্যান্ড হয়ে গেছে, কোকের জন্ম 1886 সালে, তো ততদিনে কোক অনেক বিখ্যাত। তো পেপসি কি করলো, নতুন এসে ও আর কোকের ওই ক্লাসিক ধারায় না গিয়ে ও বললো যে নিউ জেনারেশন ড্রিঙ্কস, মানে নতুন জেনারেশনকে ও কানেক্ট করার চেষ্টা করলো। সো ডিফারেন্ট একটা জায়গা ধরেও কিন্তু একটা পজিশন করছে, এটাকে আমরা ল অফ অপোজিশন বলি। ওই যে পরের লটা যেটা আপনারা দেখেন, ওই যে 7-আপের যে ক্যাম্পেইনটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সে কি বলেছে, কোক যেহেতু এস্টাবলিশ, ও বলছে নো কোক, মানে ও নো কোলাকে মার্কেটে আনছে। 7-আপের মধ্যে কোনো কোলা নাই, নো কোলা ড্রিঙ্ক। এই যে দেখেন অপোজিশন জায়গাটাকে ধরে। সো আপনাকে এরকম একটা স্ট্রং ব্র্যান্ডের বিপরীতে অপোজিশন একটা স্পেস ধরতে হবে, যেই স্পেস দিয়ে আপনি একটা নিজের পজিশন করবেন, কারণ ওর স্পেসে গিয়ে মারামারি করে জিতাটা অনেক কঠিন। সো ল অফ অপোজিশনটা আমরা কথা বলেছি, তারপরে যাচ্ছি আমরা ল অফ ক্যান্ডোর। ল অফ ক্যান্ডোর কি বলছে, বি অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ইন ইউর মার্কেটিং অ্যান্ড কনজিউমার উইল ট্রাস্ট ইউ। আমরা গতকাল এই জিনিসটা আলোচনা করেছিলাম। আপনি যখন বলেন যে আমি বিশ্ব সেরা মার্কেটিয়ার, আমি ক্লাসে সবসময় ফার্স্ট হয়েছি, এইটা মানুষ একটু বিশ্বাস করতে দ্বিধাদ্বন্দ্ব করে। আর আপনি যখন বলেন যে না আমি মেট্রিক পরীক্ষার সময় একবার ফেলও করছি, মানুষ সহজে বিশ্বাস করে এবং মানুষ আপনার প্রতি আগ্রহী হয়ে ওঠে যে না এই লোকটা নিজের দুর্বলতার কথাও বলে, তার মানে লোকটার মনটা অনেক ফ্রেশ। সো এই জন্য ব্র্যান্ডও কিন্তু এই কাজটা করতে পারে। এই জন্য ওই যে এভিস নামে একটা রেন্টেকারের ব্র্যান্ড আছে, তারা হচ্ছে মার্কেটে চ্যালেঞ্জার হিসেবে আছে, তারা মার্কেট লিডার না। তারা তাদের কমিউনিকেশনে বলার চেষ্টা করে উই আর নাম্বার 2, উই আর ট্রাই হার্ডার। তার মানে আমাদের দেশের স্ট্র্যাটেজি কি, সবাই খালি আজকে ব্র্যান্ড শুরু করে বলে যে আমি নাম্বার 1। আর দেখেন ল অফ ক্যান্ডোর কি বলছে, যে আপনি নাম্বার 1 না বলে আপনি যখন বলতেছেন উই আর নাম্বার 2, উই আর ট্রাই হার্ডার, আমরা অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি বেস্ট হওয়ার জন্য, বেস্ট সার্ভিসের জন্য, বাট আমরা এখনো 1 নম্বরে নাই, আমরা 2 নম্বরে আছি। এই কথাটা শোনা মাত্র মানুষ বিলিভ করবে এবং মানুষের ওই ব্র্যান্ডের প্রতি অটোমেটিক্যালি একটা ট্রাস্ট কিন্তু তৈরি হয়ে যায়। সো আমরা যখন নিজেদের দুর্বলতাও বলবো যে হ্যাঁ স্যার আমাদের এই সার্ভিসটা দুর্বল, এই জায়গায় আমরা উইক, তখন কি হয়, মানুষের ট্রাস্টটা গ্রো হয়। দিস ইজ কল্ড দ্য ল অফ ক্যান্ডোর। তারপরে 9 নম্বর যে লটা, সেটা হচ্ছে দ্য ল অফ সাকসেস। এই লটা আমাদের ব্যক্তি জীবন এবং কোম্পানি জীবন দুই দিক থেকে ইম্পর্টেন্ট। কেন, আমরা সাকসেস লিডস টু অ্যারোগেন্স অ্যান্ড, মানে তখন আমরা ভুল ডিসিশনের দিকে চলে যাই। স্টে হাম্বল অ্যান্ড কন্টিনিউ টু লার্ন। পৃথিবীতে এমন বহু বড় বড় ব্র্যান্ড আছে, সাকসেসফুল অনেক ব্র্যান্ড আছে, তারা একটা সাকসেসফুল জায়গায় যাওয়ার পরে মনে করছে আরে আমরা উঠে গেছি, নোকিয়া সেফর, আমাদের আর এত ভাবার দরকার কি আছে, কই স্যামসাং অ্যান্ড্রয়েড নামাইছে, যা মন চাই করছে, আমাদের এত ভাবনার দরকার নেই, আমরা আমাদের লাইনেই হাঁটি। এই নিজেদের লাইনে নিজেদের অ্যারোগেন্সির কারণে তারা চেঞ্জেস আনে নাই, যেই জায়গাগুলোতে আসলে ইনস্ট্যান্ট পরিবর্তন আনা দরকার ছিল, কারণ তারা রাজত্ব করতেছে।
যখন আমি রাজা তখন আর আমার ভাবনা আসতেছে না যে আমার রাজত্ব এক সময় চলে যেতে পারে। যে কোনো ব্র্যান্ডের রাজত্ব যে কোনো সময় চলে যেতে পারে যদি না তারা কন্টিনিউ রেলিভেন্স থাকে, কন্টিনিউ নিজেদেরকে আপডেট করে। সো ল অফ সাকসেসে যেটা বলার চেষ্টা করছি যে আমরা যখন ব্যক্তি জীবনেও অনেক সফল হয়ে যাব, আমরা অ্যারোগেন্স হব না, আমরা নিজেরা আরো হাম্বল হব, নিজেরা ওই যে বলে না যে গাছ যখন ফল বেশি হয় তখন গাছটা আরো নুয়ে পড়ে। সো কন্টিনিউ লার্নিংয়ে থাকা একটা ব্র্যান্ড অনেক সময় সাকসেসফুল। এই যে IBM এর মতো ব্র্যান্ড দেখেন, আজকে নোকিয়ার মতো ব্র্যান্ড এত বাজে অবস্থায় চলে গেছে বিকজ অফ অ্যারোগেন্স। তারা সাকসেসের এমন চূড়ায় অবস্থান করছিল তারা কোনোদিন ভাবতেই পারে নাই উই আর টু বিগ টু ফেইল। তাদের মধ্যে চিন্তাটা ছিল যে আমরা এত বড়, আমরা কোনোদিন ফেইল করব না। এই যে উই আর টু বিগ টু ফেইল, এই চিন্তার কারণে তারা কিন্তু ফেল করছে। সো এইটা আপনি যত বড় ব্র্যান্ড হন, যত সাকসেস হন, টপ অফ মাইন্ডে ল অফ সাকসেসটা রাখবেন যে অ্যারোগেন্সির কারণে কোনো ভুল হচ্ছে কিনা। এই যে বড় বড় ব্র্যান্ডগুলো যখন বড় হয়ে যায়, সিইওরা তখন অ্যারোগেন্সিতে চলে এসে তারা নিজেদের মতো মার্কেটিং করে, প্ল্যানগুলো আরে আমি মার্কেট লিডার, আমি যা করবো তাই হবে। তখন তারা নিচের মানুষজনের ফিডব্যাক নিতে চায় না, ভুল হয়। আবার আরেক দিক থেকেও হয়, অনেক সময় নিচের মানুষগুলো শুধু সিইওকে খুশি রাখে, হ্যাঁ স্যার আপনি ভালো করতেছেন, সেই স্যার আগায় যান। তার যে ভুল ত্রুটি হইতেছে তখন এই আশেপাশের মানুষগুলো যদি না বলে, ওই সাকসেসটা এক সময় কিন্তু থাকে না। দিস ইজ কল ল অফ সাকসেস। অ্যান্ড ফাইনালি 10 নম্বর যে লটা আমরা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে দ্য ল অফ ফেইলিওর। Failure is to be expected and it's okay to make mistakes. The key is to learn from them. আমরা ফেল করব এবং বলা হয় ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। সাথে এই লাইনটাও আমরা বলবো, ডোন্ট মেক পিলার আফটার পিলার। ফেইলিওর আমরা যখনই কোনো স্টেপ নিব, কোনো প্ল্যান নিব, একটা প্রজেক্ট কাজ করবেন, আমরা ডিফারেন্ট। এজন্য ওই যে আমরা গত ক্লাসে বলছিলাম যে একবার না পারিলে দেখো শতবার, বাট শতবার কি একইভাবে না, শতবার দেখবো আমরা ভিন্ন ভিন্নভাবে। আমার মার্কেটিংয়ে আমি যেই ক্লাস করাইলাম, যে জিনিসগুলো আলোচনা করলাম, সে থেকে আপনি একটা সুন্দর প্ল্যান নিলেন, ড্রাইভ দিলেন, এটা কাজ করলো না, আপনি চেঞ্জ করে আবার আরেক দিকে করেন, এটা কাজ করলো না, আবার আরেক দিকে করেন, তখন দেখবেন যে একসময় আপনি সঠিক পাথওয়েটা খুঁজে পাচ্ছেন। সো ফেইলিওর আমাদের লাইফে আসবে, এটা থেকে যাতে আমরা ভেঙে না পড়ি, থেমে না যাই, এই ফেইলিওর থেকে লার্নিংটা নিয়ে নেক্সটে যাতে এটাকে কাজে লাগে। আজকে দেখেন KFC এত বড় ব্র্যান্ড হয়েছে, কর্নেল স্যান্ডার্স তার এত বছর বয়সে সে মুরগির এই রেসিপি নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে দৌড়াদৌড়ি করছে, কেউ তার রেস্টুরেন্টের রেসিপি রিসিভ করতে রাজি হয় নাই। কিন্তু উনি কি করছে, এই ফেইলিওর থেকে যতবার রেসিপি নিয়ে রেস্টুরেন্টে গিয়েছে, যতবার ফেইলিওর আসছে, সে তার রেসিপিটাকে ডেভেলপ করছে। আবার একজন নো বলছে, সে এসে তার রেসিপি ডেভেলপ করছে। এইভাবে কন্টিনিউ এটাকে ডেভেলপ করতে করতে এমন একটা রেসিপি হয়েছে, এটা ওয়ার্ল্ড ক্লাস হয়ে গেছে। যার কারণে KFCর ওই যে ফিঙ্গার লিকিং গুড, তার মানে ওই KFCর চিকেন ফ্রাই আমরা যখন খাই, চেটে পুটে খাই, ওই টেস্টটা মানে আমার ফিঙ্গার লিকিং, মানে আঙুল সহ চুষি খেয়ে ফেলতে ইচ্ছা করে এমন টেস্ট। এই টেস্টটা কিভাবে হয়েছে? ফেইলিওর থেকে। প্রত্যেকটা ফেইলিওর, যে না আমার এটা ভালো বলতেছে না, তার মানে ডেভেলপ করি। আজকে JK রাউলিং এর কথা বলেন, আজকে হ্যারি পটার এত বড় সিরিজ হয়েছে, সে কিন্তু অসংখ্য প্রকাশকের কাছে বই দিয়ে সাকসেসফুল হচ্ছিল না, কিন্তু ফাইনালি এটা একটা জায়গায় গিয়ে কিন্তু আলোর মুখ দেখছে। তার মানে আমরা ফেইলিওরকে এমব্রেস করব, অ্যান্ড এমব্রেস করে এই ফেইলিওর থেকে আমরা লার্নিংটা নিব। আই হোপ লগুলো ক্লিয়ার। এই 10টা লর বাইরে আরও 12টা ল আছে, বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এই লগুলো আমরা আমাদের বিজনেসে প্রয়োগ করলে আমাদের বিজনেস দারুণভাবে নেক্সট লেভেলে চলে যাবে। দেখেন এইখানে লিস্টেরিনের কথা আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ডের ফেমাস একটা মাউথ ওয়াশ ব্র্যান্ড, এবং এই মাউথ ওয়াশ ব্র্যান্ড তারা দেখলো যে ল অফ ক্যান্ডরটা আবার আমি একটু স্মরণ করাই দিই। এখানে কি বলা ছিল? বি অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ইন ইউর মার্কেটিং অ্যান্ড কনজিউমার উইল ট্রাস্ট ইউ। তারা দেখলো এই লিস্টেরিন যখন মার্কেটে মুভ করছে, ভালো করছে, তখন যেটা ঘটনা ঘটা শুরু করলো, বিভিন্ন ধরনের মাউথওয়াশ ব্র্যান্ডগুলা তারা আবার বিভিন্ন ফল দিয়ে, স্ট্রবেরির নানান রকমের ফ্লেভার, মানে খুব টেস্টি কিছু মাউথওয়াশ মার্কেটে নামানো শুরু করলো। এবং এটা নামানোর পরে লিস্টেরিন তো মুখে দিলে ভাল লাগে না, একটু ঝাঁজ বা মানে একদম ধরে, মানে ঝাল টাইপের লাগে, এই ফিলটা মানুষের আর ভাল লাগতেছে না, মানুষ ওইটা নিচ্ছে। তো তখন তারা নিজেদের এই জায়গাটা, হোয়েন ইউ অ্যাডমিট নেগেটিভ প্রসপেক্ট উইল বি পজিটিভ, তারা এই নেগেটিভটাকে অ্যাডমিট করলো এবং তারা একটা দারুণ পাওয়ারফুল কমিউনিকেশন নিয়ে আসলো লিস্টেরিংয়ে। এবং কমিউনিকেশনটা খেয়াল করেন, দ্য টেস্ট ইউ হেট টুয়াইস আ ডে। অর্থাৎ কত পাওয়ারফুল একটা কথা, দ্য টেস্ট ইউ হেট টুয়াইস আ ডে। আপনি দিনে এইটা টেস্টটা নিতে আপনার ভাল লাগবে না, খারাপ লাগবে, ঘৃণা করবেন, বাট দিনে 2 বেলা যদি আপনি নেন, তাহলে আপনার মাউথের মধ্যে যত জার্ম আছে, আপনার দাঁতের যে প্রবলেম আছে, মুখের প্রবলেমগুলো খুব সুন্দরভাবে, ঘা থাকলে এগুলো চলে যাবে, সলিউশন হবে। তো এই সলিউশনের জন্য আপনি 2 বার একটু
খারাপ টেস্টটা নেবেন। আর যারা এইটা কিন্তু এক এক ধাক্কায় বাকিগুলোর ওয়াশ আউট, একদম ক্লিয়ার কমিউনিকেশন। কেন? কারণ যারা ওই যে ওই ধরনের স্ট্রবেরি ফ্লেভার নানান ফ্লেভার দিচ্ছে, ওগুলো যে কাজ করে না, এটা কিন্তু এটা বোঝাচ্ছে। দ্য টেস্ট ইউ হেট, টেস্টটা আপনার ভালো লাগবে না, বাট দিনে 2বার আপনি ব্যবহার করবেন, কারণ এটা আপনার জন্য কার্যকর। তার মানে নেগেটিভ জিনিসকেও যেতে কিভাবে সুন্দর করে পজিটিভলি প্রেজেন্ট করে মার্কেটিং করা যায়, এটা কিন্তু একটা বেস্ট এক্সাম্পল লিস্টেরিন। অ্যান্ড আমরা একদম শেষ দিকে চলে আসছি, তারপরে প্রশ্নোত্তরে চলে যাব। প্লে উইথ লাভ। দেখেন এখন আমরা কম্পিটিশনের যুগে নাই সত্যিকার অর্থে। এখন আমরা মারামারি কাটাকাটি, একজনের সাথে ফাইট করে কাটথ্রোট পদ্ধতিতে রেড ওশান করে আগালে আমাদের জন্য বিপদ। প্লে উইথ লাভ, কম্পিটিটরের সাথেও যদি কত ভালোবাসা নিয়ে প্লে করা যায়, এটার একটা পারফেক্ট এক্সাম্পল কিন্তু গ্রামীণের ফোনের এই কমিউনিকেশনটা। এবং এই কমিউনিকেশনটা আমাদেরকে বড় মানসিকতার, উদার মানসিকতার, আপনার অনেক কম্পিটিটর থাকবে, সবাইকে আমি বলবো যে আমরা কম্পিটিশন করে একজন আরেকজনের ব্যবসার ক্ষতি না করে, একজন আরেকজনের পেছন থেকে টেনে না ধরে, হাতে হাত মিলিয়ে যদি আগাই, মার্কেট অনেক বড়। আজকে ধরেন যারা বিজনেস নিয়ে ট্রেনিং করাতে চাচ্ছেন, ট্রেনিং ফিল্ডে বড় হতে চাচ্ছেন, বাংলাদেশে এসএমই উদ্যোক্তা আরো 5 বছর আগের হিসাব অনুযায়ী 80 লক্ষ, এখন মনে হয় কোটি ছাড়াই গেছে। তার মানে এদের জন্য কাজ করার অনেক সুবিধা আছে। এক একজন এক এক জায়গা থেকে, কেউ চাকরির পাশাপাশি তাদেরকে সার্ভিস দিচ্ছেন, কেউ ফুল টাইম সার্ভিস দিচ্ছেন, কেউ বিজনেস করে করে দিচ্ছেন। আমি মনে করি সবাই যার যার জায়গা থেকে আমাদের দেশকে এগিয়ে নিতে, উদ্যোক্তাদের এগিয়ে নিতে হেল্প করতেছেন, প্রত্যেকে দারুণভাবে কাজ করতেছেন। এই কাজটা কি করতে হবে? হাতে হাত ধরে আগাইতে হবে। এখানে খেয়াল করে দেখেন যে কিছুদিন আগে আমরা দেখলাম যে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক জটিলতার কারণে কি হয়েছিল, তারা কাস্টমারদেরকে ওই সময় সার্ভিস দিতে পারছিল না, মানে অফ ছিল, কারণ ডিসকানেক্ট ছিল নেটওয়ার্ক থেকে। তখন গ্রামীণ ফোন একটা অ্যাগ্রেসিভলি মার্কেটিং করে যে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন ফাস্টেস্ট 4G নেটওয়ার্ক। তারা চিন্তা করে যে আমার নেটওয়ার্ক, গ্রামীণ ফোন এখন দিতে পারতেছে না, আমাদের নেটওয়ার্কে চলে আসো। তারা চাচ্ছিল গ্রামীণের ক্রেতাগুলো তাদের কাছে চলে আসুক, ওদের মার্কেটিং যে ছিল এই পয়েন্টে। তো গ্রামীণ কি করলো, গ্রামীণ আবার যখন এটা ঠিকঠাক হয়ে গেল, তখন কাস্টমারদেরকে আবার ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ দিয়ে আবার একটা ক্যাম্পেইন দিয়েছে যে আমরা এই নেটওয়ার্ক বিভ্রাট থেকে বের হয়ে আসছি, এখন আমাদের কাস্টমারের আজকের জন্য 45 পয়সায় আপনারা কমিউনিকেট করতে পারবেন। তখন এটার অল্টারে আবার অ্যাগ্রেসিভ টার্গেটিং একটা মার্কেটিং করছে বাংলালিংক। তারা কি বলছে, একদিন নয়, গ্রামীণ ফোন তো তোমার একদিন দিছে, আমি তোমারে প্রতিদিন সেরা রেট দিতেছি, তুমি আমার কাছে চলে আসো। কিন্তু দেখেন গ্রামীণ ফোন এটার বিপরীতে উত্তরটা কিন্তু অ্যাগ্রেসিভ দেয় নাই। সে কি করছে, অভিনন্দন বাংলালিংক, কারণ বাংলালিংক তখন 4 কোটি গ্রাহকের আবার ওই সময়কালীন মাইল ফলক অর্জন করেছিল। তারা বরঞ্চ 4 কোটি গ্রাহকের মাইল ফলক বাংলালিংক যখন অর্জন করেছে, এটার জন্য বাংলালিংককে অভিনন্দন জানাইছে। যখন গ্রামীণ ফোন এই ভালোবাসাটা প্রকাশ করছে, এখন কিন্তু আর বাংলালিংক একটা অ্যাগ্রেসিভে যেতে পারে না। দেখেন অটোমেটিক্যালি সে এসে আবার ধন্যবাদ গ্রামীণ ফোন আমাদেরকে এই শুভেচ্ছা দেওয়ানোর জন্য। তার মানে এই কোলাবোরেশনটা, এটা কিন্তু মানুষ খুব পছন্দ করেছে। দেখেন গ্রামীণ ফোন মানুষের হৃদয় জয় করে নিয়েছে। সো আমরা যখন যেই ব্র্যান্ড নিয়ে যেই ফিল্ডে যেখানেই কাজ করি, আমাদের প্রতিযোগিতার কথাটা আসে, কম্পিটিশন করে একজন আরেকজনকে ল্যাং মারা, ক্ষতি করার প্রবণতাটা আমাদের দেশে আমি প্রচুর দেখি। আমি বলবো দেখেন, রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে, আমি যেটা বিলিভ করি। যারা তো আপনার যেটা ক্রেতা হওয়ার সেটা আপনার এমনিতেই হবে। আপনার মনে করার দরকার নেই যে আমার অপোজিশনের জন্য আমার ক্রেতা আমি হারাইতেছি। সে তার যেটা প্রাপ্য সেটা পাবে, আপনি আপনার সার্ভিস অনুযায়ী যেটা প্রাপ্য সেটা আপনি পাবেন। সো আমরা যদি একটা ভালোবাসার কম্পিটিশন করতে পারি, এই যে আজকে যে এক্সাম্পলটা আমি গ্রামীণ বা বাংলালিংকে দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে দেশটা আগায় যাবে, সবাই ভালো সার্ভিস পাবে, সবাই ভালোবাসার একটা বাংলাদেশ, স্বপ্নের একটা বাংলাদেশ। এবং প্রত্যেকেই তার তার ব্যবসা করে, এই যে ছোট ছোট উদ্যোক্তারা বিভিন্নভাবে স্ট্রাগল করে, আমরা যদি সবাইকে হেল্প করি, দেখবেন যে এখান থেকে অনেক বড় বড় বিজনেস হবে। আমাদের একটা মানে উন্নত বিশ্বের মতো একটা দেশে আমরা সবাই মিলে কিন্তু পরিণত হতে পারবো। সো লাস্ট যে কথাটা বলে আজকে ক্লাস শেষ করব, হয় আপনাকে ইউনিক অ্যান্ড বিশ্বসেরা প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, অথবা প্রোডাক্ট বিক্রিতে বিশ্বসেরা হতে হবে। আপনি যদি দুইটাতেই সেরা হতে পারেন, তাহলে আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। সো মার্কেটিংয়ের ক্লাসের এই লাস্ট মেসেজটা আপনার জন্য ইম্পর্টেন্ট, যে আপনি প্রোডাক্ট যদি মোটামুটি মানেরও হয়, আপনার মার্কেটিং যাতে বিশ্বসেরা হয়। আর প্রোডাক্ট এবং মার্কেটিং দুইটা যদি বিশ্বসেরা হয়, ইউ উইল বি আনস্টপেবল, আপনাকে কেউ থামাইতে পারবে না। দেখবেন একটা জায়গাতে আপনি চলে গেছেন। সো বিশ্বসেরা প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট বানানোর দিকেও ফোকাস থাকবো, বাট মার্কেটিংটা অবশ্যই যাতে বিশ্বসেরা হয়, কারণ শুধু অনেক ক্ষেত্রেই বিশ্বসেরা প্রোডাক্ট দিয়ে লং রানে টিকে থাকা কঠিন হয়ে যায়। সো আমি চাই আপনারা আমাদের এই কোর্সের মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে, আজকে মার্কেটিং নিয়ে আমরা
চেষ্টা করলাম একটু ডিপ ডাউন আলোচনা করার জন্য। এই অ্যাপ্রোচগুলোকে কাজে লাগিয়ে আপনারা বিশ্বসেরা হয়ে ওঠেন, আপনারা অপ্রতিরোধ্য হয়ে ওঠেন, আপনারা আপনাদের যার যার জায়গা থেকে সেরা ব্র্যান্ড হয়ে আসেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাই।